করছি, তো এগুলো শেয়ার করতে আগ্রহী। আমি কিন্তু আউটলাইনটা একটু দেখি আজকে কোনটা কোনটা দেখবো। তো ফার্স্ট অফ অল ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, প্রাইভেসি অ্যানালাইসিস, রেসপন্স সার্ফেস টেকনোলজি, মেশিন লার্নিং মডেল যেগুলো ইউজ করছিলাম, জেনেটিক অ্যালগোরিদম ফর অপটিমাইজেশন, আর যেসব স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুলস দিয়ে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আমাদের ছোটরা হচ্ছে ভ্যালিডেট করছিল রেজাল্টগুলো, যাই আমি ধীরে ফার্স্টে আমি শুরু করি হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট দিয়ে। তো নাম শুনে বোঝা যাচ্ছে আমরা এটা হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট করার আগে যে ডিজাইন করতে হয়, আমরা তো আর কাজ করে হচ্ছে ল্যাবে ঢুকে যাই না এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে। তো যখন আমরা এক্সপেরিমেন্ট করি এর আগে হচ্ছে গিয়ে কিছু জিনিস মাথায় রাখতে হয়। তো কিসব জিনিস মাথায় রাখতে হয়, কিভাবে করলে হচ্ছে জিনিসটার ভালো হবে, এগুলো নিয়ে একটু বলতাম। তো একটু ডিসকানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে ধরেন আপনি আপনার আপনাকে একটা ডিজাইন করতে বলছে, আপনি ধরেন ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, জয়েন করছেন। তো আপনার বললো যে এমন একটা কিছু ডিজাইন করতে, কোনো একটা ম্যাটেরিয়াল ডিজাইন করতে যেটাতে হচ্ছে আমাদের কস্ট কমবে, বাট আমি আউটপুট হিসেবে ধরে নিচ্ছি। I'm sorry to interrupt, Bhai, but maybe you're not audible. এখন শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, এখন ক্লিয়ার। আর কি যেন সমস্যা হচ্ছে বুঝলাম না। একটু আগেও একজনের সাথে কলে ছিলাম, কিন্তু তখন তো করতেছিলাম না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। তো আমি বলতেছিলাম যে ধরেন আপনি হচ্ছে গিয়ে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছেন একটা কোম্পানিতে, যেখানে আপনি ম্যাটেরিয়াল আপনাকে দেখতে হবে। তো তারা বলতেছে যে আপনার ম্যাটেরিয়ালের কস্ট কমাইতে হবে, বাট আপনার স্ট্রেংথ টা হচ্ছে গিয়ে কম্প্রোমাইজ করা যাবে না। হ্যাঁ, তো আপনি হচ্ছে গিয়ে কিছু এক্সপেরিমেন্ট করবেন যাতে হচ্ছে তোমার কস্টটাও কমে এবং হচ্ছে ম্যাটেরিয়ালের ইয়াটাও না থাকছে, চলে যায় স্ট্রেংথ। হচ্ছে গিয়ে আমি টেম্পারেচার নিলাম, ধরলাম সাপোজ হচ্ছে গিয়ে আমরা হট প্রেসে কাজ করতেছি, টেম্পারেচার নিলাম, সেটা হচ্ছে থিকনেস নিলাম ম্যাটেরিয়ালটার, ঠিক আছে, থিকনেস নিলাম পুরোটা না লিখি। আর এই সাইডে ধরলাম আমি হচ্ছে গিয়ে প্রেসিং টাইমটা নিলাম, ঠিক আছে, প্রেসিং টাইমটা নিলাম। সো যখন আমি হচ্ছে গিয়ে কন্ডাক্ট করতেছি, আহ, আমি এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে কিছু ভ্যালু আছে আর কি, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, ঠিক আছে। এখন এই কয়েকটা প্যারামিটার নিয়ে আমি কাজ করলাম। যেমন টেম্পারেচারে আমি তিন ধরনের প্রসেস প্যারামিটার নিলাম, যেমন 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি। প্রেসিং টাইমে আমি হচ্ছে গিয়ে 5 মেগাপ্যাসকেল, 10 মেগাপ্যাসকেল, 15 মেগাপ্যাসকেল এগুলো নিলাম। থিকনেসে নিলাম এরকম সামথিং তিনটা প্রসেস প্যারামিটার। তারপরে আমি যখন এই রিজিয়নটাতে হচ্ছে গিয়ে কন্ডাক্ট করলাম, এটার থেকে যখন আমি হচ্ছে গিয়ে একটা লার্জার অ্যামাউন্ট অফ কি বলবো এরিয়া নিয়ে কাজ করতেছি, তখন আমার কিন্তু ইনফরমেশন বেশি পাচ্ছি এখান থেকে।
এতটুকুর তুলনায় এখানে কিন্তু এতটুকু ইনফরমেশন পাচ্ছি এখান থেকে, আর এখানে কিন্তু আমি হোল এতটুকু থেকে ইনফরমেশন পাচ্ছি। তো আমাদের বুঝতে হবে এক্সপেরিমেন্ট করার আগে যে আমাদের রিজিয়নটা কতটুকু, মানে হচ্ছে বাউন্ডারিটা কতটুকু। তো আমি এখানে হচ্ছে বাউন্ডারিটা সেট করে নিচ্ছি, ঠিক আছে। তো বাউন্ডারিটা যদি আমাদের সারফেস হয়, মানে যদি ঠিকঠাক হয়, তাহলে হচ্ছে কি আমাদের একটা আউটপুট আসবে। হ্যাঁ, তো ডিজাইনিং এক্সপেরিমেন্টের যে এই ছবিটা দেখতে পাচ্ছি আমরা, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখুন কিছু কন্ট্রোলেবল ইনপুটস আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি, যেরকম আমি বললাম প্রেসার, টাইম, টেম্পারেচার, থিকনেস, এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। আর কিছু আনকন্ট্রোলেবল ইনপুটসও কিন্তু আছে, এগুলা কিন্তু হিউজ আনকন্ট্রোলেবল, মানে এগুলো আমি কন্ট্রোল করতে পারতেছি না এসব ইনপুট গুলা। তো আলটিমেটলি যেটা আমাদের আউটপুটটা আসবে সেটা কিন্তু এই দুটার কম্বাইন্ড হয়ে আসবে। হ্যাঁ, দুটো যদি কম্বাইন্ড হয়ে আসে, তারপরে তার মানে আমার আনকন্ট্রোলেবল যেটা ইনপুটটা আছে, যে ইনপুটটা আমার জানা নেই, এটাকে হচ্ছে গিয়ে আমার কোন রকম ভাবে ম্যানেজ করতে হবে, মানে সোজা কথায়। আর যেটা কন্ট্রোলেবল ইনপুটস আছে, এটাকে হচ্ছে কি এমন রেঞ্জে রাখতে হবে যাতে করে আমি একটা রিজন পাই, যেটা দিয়ে স্টাডি করে আমার কোনো একটা আউটপুট আছে, যে আউটপুটটা আর কি সাফাইস। সো আমরা যখন কোনো একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করব, এর আগে আমাদের হচ্ছে গিয়ে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে, যেরকম যদি আমরা নতুন হই এখানে, তাহলে হচ্ছে গিয়ে ওয়ান ফ্যাক্টর হিসাবে আগাইতে পারি, মানে একটা একটা করে ফ্যাক্টর হিসাবে আগাইতে পারি। যেমন আমি এখানে করছি যে কাজটা, একটা একটা করে ফ্যাক্টর ধরছিলাম। হ্যাঁ, আর একটা সিস্টেম আগাইতে পারি, ট্রায়াল এন্ড এরর, একটা করলাম একটা করলাম, বাট এগুলো হচ্ছে গিয়ে টাইম কনজিউমিং। তো আলটিমেটলি যদি আমরা একটা বক্স আকারে নিয়ে আসতে পারি আমাদের রিজিয়নটাকে, তাহলে হচ্ছে গিয়ে এই যে নিচে একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন, কন্ট্রোল প্লট, এরকম হচ্ছে গিয়ে আমরা একটা রেজাল্ট আনতে পারি, যেখানে আমাদের যেসব আমরা জিনিস স্টাডি করি নেই, সোডিয়াম হাইড্রোক্সাইড 1, 3, 5 এবং 10% সাপোজ আমরা হচ্ছে স্টাডিতে আনছিলাম, বাট এখানে দেখেন 4-এও কিন্তু আমাদের আছে এবং 8-এও আছে। যদি আমরা সঠিকভাবে মানে মডেলগুলো অ্যাপ্লাই করতে পারি, তাহলে হচ্ছে কি অ্যাটলিস্ট একটা আমরা ট্রেন্ডের সম্পর্কে আইডিয়াটা পাবো, যে হাউ দিস সিস্টেম ইজ ওয়ার্কিং। নট যে অ্যাকুরেটলি আসবে, কারণ রিয়েল ওয়ার্ল্ডে সবকিছু ডিফারেন্ট, বাট একটা অ্যাকুরেট একটা রেজাল্ট না পাইলেও একটা আইডিয়া পাবো আমরা, ঠিক আছে। তো DOE হচ্ছে কি entirely on context of what you want. Like in my case, literature review করছিলাম আমরা, যখন হচ্ছে থিসিস আর আমাদের যে টপিকটা ছিল এটা নিয়ে একটু কথা বলি 1 মিনিট, নাহলে হচ্ছে যেসব বুঝতে অসুবিধা হবে। আমরা হচ্ছে গিয়ে ফাইবার্স আছে না, যেরকম ব্যাগেজ ফাইবার, সেটা হচ্ছে সুগার ক্যান থেকে পাওয়া যায়। তো এটাকে যাচ্ছিলাম হচ্ছে কি আমরা ম্যাট্রিক্স এর সাথে যে কোনো এটা হোক হ্যান্ড লেয়ার হোক 3D প্রিন্টিং, এর সাথে হচ্ছে গিয়ে যাতে এটা অ্যাডহেশনটা ভালো হয়। হ্যাঁ, অ্যাডহেশন এর আগের একটা রিসার্চে হচ্ছে কি এটার অ্যাডহেশনটা ভালো ছিল না। তো আমরা এবার যাচ্ছিলাম যে অ্যাডহেশনটা যাতে ইনক্রিজ হয়। তো এটা ইনক্রিজ করার জন্য সুগার ক্যানের যে আউটার পার্টটা আছে, আউটার পার্টে হচ্ছে গিয়ে লিগনিন এবং হিমিসেলুলোজ আছে। তো এই জিনিসটা রিমুভ করলে ভিতরের পার্টে থাকে হচ্ছে গিয়ে সেলুলোজ, হুইচ ইজ বেসিক্যালি মাইক্রোফাইব্রেস, মানে ছোট ছোট ফাইবারের মানে ছোট ছোট ফাইবারের পরিমাণ। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স যেগুলো আমরা ইউজ করতাম, হয় রেজিন হইতো, স্ট্যান্ডার্ড রেজিন আর হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল রেজিন হোক, এটার সাথে হচ্ছে গিয়ে ভালোভাবে অ্যাডহেশনটা হইতো যদি আমরা উপরের পার্টটা সরাইতে পারতাম। সো উপরের পার্টটা সরানোর জন্য, যেটা হচ্ছে লিগনিন এবং হিমিসেলুলোজ, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করছি এবং হচ্ছে সোপিং টাইম রাখছিলাম কিছু, যেরকম 2 আওয়ার, 4 আওয়ার, 6 আওয়ার, 8 আওয়ার। হ্যাঁ, তো দেখেন আমি যখন 2 ধরনের ফ্যাক্টর নিছি এবং 4টা হচ্ছে কি এটার মধ্যে প্রসেস প্যারামিটার রাখছি, মানে এটাকে আমরা ডাকতেছি লেভেলস। হ্যাঁ, তো এটাতে আমার টোটাল কতটা এক্সপেরিমেন্ট করতে হয় যদি আমি এটারে মানে কোনোটা বাদ না দিতে চাই, সেটাকে আমরা ডাকতেছি হচ্ছে ফুল ফ্যাক্টরিয়াল ডিজাইন, ঠিক আছে। মানে সব ধরনের কম্বিনেশন আমি এখানে নিয়ে আসতেছি, সেটাকে আমরা ডাকি ফুল ফ্যাক্টরিয়াল ডিজাইন, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে নিচে থাকে হচ্ছে আমাদের লেভেল, আর পাওয়ারে থাকে হচ্ছে ফ্যাক্টর। তো ফ্যাক্টর আমাদের এখানে দুইটা, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সঙ্গে টাইম, এবং লেভেলটা হচ্ছে গিয়ে আমাদের 4, যেমন 1 আছে, 3 আছে, 5 আছে, 10 আছে পার্সেন্টেজের ক্ষেত্রে। তো আমাদের টোটাল 16টা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে হয়েছে। কন্ডাক্ট করার পরে আমরা এটাকে যখন রেসপন্স সারফেস বলেন বা কন্ট্রোল প্লটে
প্লট করছি তখন কিন্তু আমরা যে রেজাল্টটা পাচ্ছি এটা আহ, এটাতে কিন্তু যেসব আমরা প্যারামিটার নেই ওইটাও ইনভলভ কিন্তু, তাই না? যেমন আমরা কিন্তু 10 নেই নর্মাল ইয়া দিয়ে 10 আসবে না, স্ট্যাটিস্টিক্যাল মডেল দিয়ে যেরকম তাগুচি আর আরএসএম, বাট মেশিন লার্নিং যেহেতু একটু এক্সটেন্ডেড বা হচ্ছে গিয়ে ওভার এক্সটেন্ডেড প্রেডিক্ট করতে পারে, সেহেতু 10 বা 12 পর্যন্ত নিয়ে যেতে পারে সঠিকভাবেই। কিন্তু আমরা কিন্তু ইনার যেসব প্রেডিকশন ক্যাপাবিলিটিস আছে, 7 তারপর হচ্ছে গিয়ে 9 বলেন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতটুকু আসতে পারে প্রেডিক্ট লোডের সাপেক্ষে। হ্যাঁ, তো একটা বক্স আকারে যদি আমি একটা হিসাব করি জিনিসটা ইজি হয়। এই তো হচ্ছে গিয়ে, তো এটা মোটামুটি ছিল। আর এই ডিজাইন অফ এক্সপেরিমেন্ট তিনটা বেসিক ফ্যাক্টর আছে যেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হয়। যেমন র্যান্ডমাইজেশন প্রথমটা আমি বলি, সেটা হচ্ছে ধরেন 3 দিন আপনি হচ্ছে এক্সপেরিমেন্ট করতেছেন। তো ফার্স্ট দিন টেম্পারেচার এক ধরনের ছিল, 26°C ছিল। পরের দিন আপনি জানেন যে বৃষ্টি হবে বা সামথিং, সেই জন্য হচ্ছে টেম্পারেচারটা ড্রপ করবে, 21 বা 22 আসবে। তখন আপনি করবেন কি, আমি যে 1%-এর ধরেন 2 আওয়ার অর 4 আওয়ার দিয়ে যে স্পেসিমেনটা বানাইছিলাম, এটা টেনসাইল টেস্ট করছিলাম। তো টেনসাইল টেস্ট করার ক্ষেত্রে আমি কি প্রথম দিনই কি সব 1% করব? না, প্রথম দিন হচ্ছে সব 1% করা যাবে না। এটা হচ্ছে গিয়ে আমাদের একটা কম্বিনেশন রাখতে হবে। প্রথম দিন 1%-এর 6 করলাম, এরপরে হচ্ছে গিয়ে 3%-এর 2 করলাম, 5%-এর 8 করলাম, 10%-এর 6 করলাম, ঠিক আছে? এরকম ভাবে হচ্ছে কি আমি একদিন করলাম, নেক্সট দিন আমি জানি টেম্পারেচারটা ড্রপ হবে বা সামথিং এলস, মানে যেগুলো যেসব ইনপুটের ক্ষেত্রে আমার কোনো হাত নাই, যেমন টিপিএস মেশিন নষ্ট হয়ে যেতে পারে, তো অন্য একটা টিপিএস মেশিন আমার ইউজ করতে হইতে পারে। তো বেসিক্যালি আমরা করতে হবে কি, আম, একটা কম্বিনেশন রাখতে হবে যেটা হচ্ছে গিয়ে সিকোয়েন্সিয়াল না। এতে করে হয় কি, যখন আমি আমার সামনে সিকোয়েন্সিয়াল কোনো মডেল অ্যাপ্লাই করব, এতে করে হয় কি ভিতরে যে বায়াস গুলো আছে, ঠিক আছে, সেই বায়াস গুলো চলে যায়। যদি আমি সবগুলোর মধ্যেই এক ধরনের মানে ওই জিনিসটা ইনপুট করে দেই, বোঝা যাচ্ছে? মানে কাইন্ড অফ টিকার মতো এটা। তো এটা হচ্ছে র্যান্ডমাইজেশন, মানে হালকা ওই জিনিসটারই ভাইরাস নেওয়া ফর বেটার পারপাস। এরপর হচ্ছে রেপ্লিকেশন। সো রেপ্লিকেশন হচ্ছে গিয়ে একটা যে আমরা ফ্যাক্টর অর লেভেলের যে আমরা নিচ্ছি, এটা টেস্টটা হচ্ছে গিয়ে কয়েকবার করা। আমাদের ক্ষেত্রে আমরা 5 বার করছিলাম। আপনি দেখবেন যে 2টা 3টা রেজাল্ট হচ্ছে খুবই খারাপ আসে, সেগুলো আলটিমেটলি বাদই দিতে হয়। তো আলটিমেটলি আপনার মাথায় রাখতে হবে 3টা হইলে বেটার হয়। স্ট্যাটিস্টিক্যাল টুলস অ্যাপ্লাই এর ক্ষেত্রে 3টা হইলে খুবই বেটার হয়। তো আমাদের একটা টেস্ট অ্যাটলিস্ট 5 থেকে 6 বার হলে বেটার হয়। আর লোকাল কন্ট্রোল হচ্ছে গিয়ে যেসব জিনিস আপনি প্রতিনিয়ত দেখতেছেন ওই জিনিসগুলোকে ঠিক রাখা। যেরকম আপনি, এটাও একটা রিজন যেটা হচ্ছে আম, আপনি হচ্ছেন ধরেন একজনের টেস্ট করতে, আমাদের টেস্ট করছিল মামুন ভাই। তো আমরা আলটিমেটলি চাইতাম মামুন ভাই যেহেতু টেস্ট করুক, কারণ এতে করে আমাদের কিছু কিছু ইনপুট হচ্ছে মানে আনকন্ট্রোলেবল ইনপুট কন্ট্রোল হয়। যেমন আমি যদি টেস্ট করতে যেতাম, আমি হচ্ছে গিয়ে আহ, মানে এই যে চারটা আছে বা জটা আছে ইউটিএস এর, এটা একভাবে লাগাইতাম, আর মাউন্ট ভাই লাগাই একভাবে। তো এটাও এক ধরনের আমার বায়াস ক্রিয়েট করে দেয় আমাদের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? আহ, তো এটাই ছিল এই 3টা মেইন ইস্যু। নেক্সট আমি যে তাগুচির ক্ষেত্রে, তাগুচির ব্যাপারটা হচ্ছে গিয়ে এটাতে ফাইন্ডিং সেটিংস দ্যাট মেইনটেইন পারফরম্যান্স ডেসপাইট নয়েজ। এটার মানে হচ্ছে এমন ডিজাইন যেখানে টাইম এন্ড মানি হচ্ছে গিয়ে সেভ হবে, স্টিল ইউ উইল গেট দ্য বেস্ট পারফরম্যান্স, ঠিক আছে? It may be used for industry or maybe improving a product quality. আর কাগজটি হচ্ছে কি ভ্যারিয়েশনটা হচ্ছে রিডিউস করে ডিজাইনিং এক্সপেরিমেন্টের মাধ্যমে। আবার আরেকটা আরেকটা খুব ভাইটাল এটার হচ্ছে মেইন পয়েন্ট, সেটা হচ্ছে রিডাকশন অফ এক্সপেরিমেন্টাল কস্ট অ্যান্ড টাইম। এখন আমি একটু আগে বলছিলাম আগের ইয়াতে, যদি আমরা ফুল ফ্যাক্টরিয়াল ডিজাইন করতে চাই তাহলে লেভেল নিচে থাকতে হবে, ফ্যাক্টর উপরে পাওয়ার আকারে থাকতে হবে, ঠিক আছে, 4 স্কোয়ার। এখন আমার ধরেন লেভেল হচ্ছে আমার অনেকগুলা, ঠিক আছে, ফ্যাক্টরও অনেকগুলো। সেক্ষেত্রে আমার যে এক্সপেরিমেন্ট গুলো করবো এগুলো খুবই কস্টলি হয়ে যায়। আপনি চিন্তা করেন, যদি আমাদের লেভেল হয় 5টা আর ইনপুট হয় 8টা, ইনপুটটা সবসময় অনেক বেশি হয় লেভেলের থেকে,
ইনপুট হয় 8টা, বা এটার ক্ষেত্রে যদি চিন্তা করি 3টা উপরে হচ্ছে 22টা আমাদের হচ্ছে ইনপুট। তো এক্ষেত্রে কতগুলো এক্সপেরিমেন্ট করতে হবে? এটা তো হিউম্যানলি পসিবল না। তার হচ্ছে একটা সলিউশন নিয়ে আসছে যে এই যে আমাদের 22টা ইনপুট আছে, এটারে হচ্ছে গিয়ে কোনোভাবে মানে একটা মডেলের মধ্যে নিয়ে আসা, যেটাতে হচ্ছে গিয়ে এটা আমরা বেস্ট ডেসক্রাইব করতে পারবো। যখন আমাদের এটা সব থেকে বেটার হয় এই মডেলটা তখন যখন হচ্ছে গিয়ে আমাদের ইনপুটটা অনেক বেশি, ফ্যাক্টরিয়াল মানে ফ্যাক্টর গুলো অনেক বেশি, তখন এই মডেলটা খুবই কাজে দেয়। ঠিক আছে, এখন দেখি আমার আমার যে থিসিস সেটা হচ্ছে 16টা ছিল, এখানে হচ্ছে গিয়ে 8টা ছিল আমাদের, তো আমি 8টার একটা দেখাই দিছি। তো 8টার যেটা ছিল L8, হ্যাঁ, এটাতে দেখেন 2⁷ আমার কতগুলো এক্সপেরিমেন্ট করতে হইতো। এতগুলো এক্সপেরিমেন্ট করতে হচ্ছে না, আমার মাত্র 8টা এক্সপেরিমেন্ট দিয়ে আমি মডেলটা সম্পর্কে ভালোই একটা ধারণা পাইতেছি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে একটা মানে মেইন কাগজে অ্যাডভান্টেজ। আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে এটা কাগজে অর্থগণ অ্যারে, আমরা যে এটা রিডিউস করে করতেছি, এটারে আমরা ডাকতেছি অ্যারে। যেমন L8 হচ্ছে গিয়ে 8 ধরনের এক্সপেরিমেন্ট করতে হবে আমাদের, এবং আউটপুটে আপনি যে কোনো কিছু আনতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। আমরা স্ট্রেংথ আনছিলাম, আপনি সারফেস রাফনেস আনতে পারেন। সেটা হচ্ছে যে টেস্ট করতেছে বা তারা কনভার্ট করছে, এটা তাদের উপর পুরোটাই। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে গিয়ে আমরা যে ফ্যাক্টর গুলা ইউজ করতেছি, ঠিক আছে, এই ফ্যাক্টর গুলা আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পারবো কোনটার কতটুকু এফেক্ট আছে। ঠিক আছে, আম, এই পুরো মডেলটার উপরে, সেটা আমরা অ্যানোভাতে একটু ভালোভাবে বুঝবো। এখান থেকে একটু দেখে নিই, সেটা হচ্ছে গিয়ে সিগন্যাল টু নয়েজ রেশিও। সিগন্যাল টু নয়েজ রেশিও বলতে আমি বুঝাচ্ছি, সিগন্যাল বলতে আপনার আউটপুটটা মেইনলি, হ্যাঁ। নয়েজ হচ্ছে গিয়ে আমরা যে আগে এখানে দেখলাম যে আনকন্ট্রোলেবল ইনপুটস গুলো ছিল যেগুলো আমাদের দেওয়া নেই, কারণ কন্ট্রোলেবল ইনপুটস গুলো আমাদের অ্যাকাউন্টেবল। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমরা জানবো যে এগুলোর কারণে আমার আউটপুটটার এরকম রেজাল্ট আসছে। ইয়েট যেটা আনকন্ট্রোলেবল ইনপুটস গুলো আছে, এগুলো কিন্তু আমার জানা নেই। তো এগুলোরে আমি নয়েজ দেখতেছি। তো সিগন্যাল হচ্ছে আমাদের আউটপুটটা, নয়েজ হচ্ছে গিয়ে যেসব যেগুলো আমাদের জানা নেই সব ইনপুট গুলো। তো সিগন্যাল টু নয়েজ রেশিও থেকে আহ, যখন আমরা আউটপুট, সাপোজ আমাদের টেন্সাইল স্ট্রেংথ এটা আমরা বেশি চাচ্ছি, হ্যাঁ, তো তখন আমরা ইউজ করব মডেলে লার্জার ইজ বেটার। সো ইচ মডেল হ্যাজ অ্যান ইকুয়েশন। আমি একটাই দেখাইতেছি, স্মলার ইজ বেটারও আছে। ঠিক আছে, স্মলার ইজ বেটার কখন? যখন আমি সারফেস রাফনেস আমি কম চাচ্ছি, আমি একটা কোনো কিছু কোন জিনিস চাচ্ছি, সেটাতে আমি স্মল ইজ বেটার ইকুয়েশনটা ইউজ করতে পারি। আবার আছে নমিনাল ইজ বেটার। নমিনাল হচ্ছে কি একটা অ্যাকুরেট ভ্যালু আমি চাইতেছি, সাপোজ 60, কোনো কিছু একটা 60 ভ্যালু আমি চাচ্ছি। তো এটাতে যাইতে হলে আমার কি করতে হবে, কোন ধরনের ইনপুটস আসবে, এটা হচ্ছে গিয়ে আমি জানতে পারবো নমিনাল ইজ বেস্ট থেকে। তো আমি আপাতত দেখা যাচ্ছে লার্জার ইজ বেটার, যেহেতু আমরা নিছিলাম হচ্ছে গিয়ে হাইস্ট লোড অফ ব্যাগেজ ফাইবার, সো লার্জার ইজ বেটার ইউজ করছে। তো এখান থেকে সিগন্যাল টু নয়েজ রেশিও তো দেখেন, আহ, আমাদের হচ্ছে আহ, একটা হাইস্ট পয়েন্ট আছে, একটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট আছে, হ্যাঁ। তো এটা একটা ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড উইচ লেভেল অর উইচ ফ্যাক্টর ইজ পারফর্মিং বেটার। ঠিক আছে, তো দেখেন আমি যখন এসএন রেশিও ডিফারেন্স হচ্ছে গিয়ে মানে ডিকটেট করে হাউ ইনফ্লুয়েন্সিয়াল ইট ইজ। আচ্ছা, তার মানে এসএন রেশিও ডিফারেন্স একটা লেভেল আছে দেখেন, আহ, বেশি আছে। যেমন এই 41 এর উপরে 42 এর কাছাকাছি একটা ভ্যালু আছে, হ্যাঁ, এটা ধরলাম আর এটা তো ধরলাম। তো এটার ডিফারেন্সটা অবশ্যই এটার থেকে, এটা ডিফারেন্সের থেকে বেশি। আহ তার মানে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিওর ভ্যারিয়েশনটা যার বেশি হবে, আমি ওইটারে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল প্যারামিটার হিসেবে ধরে নিতে পারবো। ঠিক আছে, এটাতে র্যাঙ্ক 1, তার মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ মোস্ট মানে এক্সপ্লেইনড ভ্যারিয়েবল ইন দিস সিস্টেম। এটা আমি আরেকভাবেও দেখতে পারি, সেটা হচ্ছে একটা তো আমরা দেখলাম এসএন রেশিও বা সিগন্যাল টু নয়েজ রেশিও থেকে, আরেকটা দেখতে পারি হচ্ছে গিয়ে অ্যানোভা থেকে। এই অ্যানোভাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং কোনো কিছু অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, এটার মিনিং হচ্ছে। এখন এটা হচ্ছে কি কোন একটা সিস্টেমে আমার কতটুকু এক্সপ্লেইন করতে পারতেছে আমাদের দেওয়া ইনপুট গুলা, এটা আমরা এটা থেকে মেজার করতে পারি। সাপোজ আমাদের আমি ড্রয়িং এ কাঁচা আছে, আমাদের
এই সিস্টেমটাকে আমি একটা পিরামিডের সাথে তুলনা করলাম। পিরামিডে আপনারা দেখবেন ইউলিশ কিছু স্টোন থাকে না, ছোট ছোট ইউলিশ স্টোন থাকে। সো আমাদের ফার্স্ট যেটা সেরকম আছে ছোট ছোট অনেক ধরলাম। হ্যাঁ, আমাদের ফার্স্ট যেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সাম, হ্যাঁ, বা হচ্ছে সাম অফ স্কোয়ারটাকে, এটাকে সাম অফ স্কোয়ার হচ্ছে কি এই ছোট ছোট পিরামিড গুলা, বা আপনার ড্রাগন বল যদি দেখে থাকেন দেখবেন সেলের ছোট ছোট সেল থাকে, যেগুলো পরে মারলে আবার ব্যাক চলে আসে। তো এটা হচ্ছে কাইন্ড অফ এটার মতো অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স এর সাম অফ স্কোয়ার। এটা হচ্ছে টোটাল ভ্যারিয়েবিলিটি, আমার ডেটায় কতটুকু ভ্যারিয়েবিলিটি আছে এটা হচ্ছে কি আমাদের আমাদের বুঝায়। যেমন আমাদের টোটাল আছে 77838। হ্যাঁ, তো এটার মধ্যে হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন 39.393 হচ্ছে গিয়ে আমাদের ও ডেসক্রাইব করতেছে। তার মানে মডেলের এতটুকু অংশ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে গিয়ে কাইন্ড অফ গঠন করছে, আর বাকিটা হচ্ছে গিয়ে 8.289। এটা হচ্ছে সোকিং টাইম, তার মানে ওর ইনফ্লুয়েন্স কম। আর আমি যে বলছিলাম যে আমাদের হচ্ছে একটা এরর আছে, বা এরর বলতে আমি এখানে বোঝাচ্ছি নয়েজ, বা হচ্ছে গিয়ে যেটা আনকন্ট্রোলেবল ইনপুটস গুলা, এগুলো হচ্ছে 29। সো এটা কাইন্ড অফ ভালোই হাই। তার মানে হচ্ছে কি আমাদের এখানে কিছু ফ্যাক্টর মিসিং আছে যেগুলো আমরা ইনপুট করি নেই, আর আমাদের ডেটাটা খুবই খারাপ আসছে যে কোনো একটা, ঠিক আছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেশন কিন্তু ভালোই আসছে। সো আমরা বলতে পারি যে এটা একটা ইনফ্লুয়েন্সিয়াল প্যারামিটার। আর নেক্সট হচ্ছে কি অ্যাডজাস্ট, এটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টেড সাম অফ স্কোয়ার। অ্যাডজাস্টেড সাম অফ স্কোয়ার মানে এখানে একটা কথা, সেটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ছিল, ভুলে গেছি। এটা হচ্ছে তাগোচি অ্যানালাইসিস হচ্ছে এক ধরনের 1 ডিগ্রি মডেল, 1 ডিগ্রি ম্যাথমেটিক্যাল মডেল। এখানে হচ্ছে গিয়ে 2 ডিগ্রি কোনো ইকুয়েশন নাই। 2 ডিগ্রি ইকুয়েশন নাই থাকা মানে হচ্ছে গিয়ে এদের যে দুইটা প্যারামিটারের মধ্যে ইন্টারাকশন হবে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেশন এবং সোকিং টাইম, এই দুইটার কম্বাইন্ড এফেক্টটা কতটুকু, বা একটার সাপেক্ষে আর একটার এফেক্ট কতটুকু আসবে, এটা কিন্তু আমরা মেজার করতে পারতেছি না তাগুচিতে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে গিয়ে 1 ডিগ্রি আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে আমরা সলভ করতেছি এটা। সো এই অ্যাডজাস্টেড সামটা হচ্ছে গিয়ে ওইটা, হ্যাঁ, যে সিকোয়েন্সিয়াল অ্যাডজাস্টেড সাম হচ্ছে গিয়ে ভ্যারিয়েশন ইউনিক টু দ্যাট ফ্যাক্টর আফটার অ্যাকাউন্টিং ফর দ্যাট অ্যানাদার, মানে আদার ফ্যাক্টর, মানে আদার ফ্যাক্টরের ইয়া হওয়ার পরেও কতটুকু আছে, যেহেতু ও আদার ফ্যাক্টরের সাথে ইন্টারাকশনে যাইতেছে না এই মডেলে, সুতরাং ও সম্পূর্ণটাই আছে দুইটার ক্ষেত্রে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমাদের মিন স্কোয়ার, অ্যাডজাস্টেড মিন স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম। যেমন আমি 4টা লেভেল নিছিলাম, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কি n-1, তো আমাদের হচ্ছে এখানে আছে 3, ঠিক আছে। 4-1, তো আপাতত এখানে আছে 3। তো অ্যাডজাস্টেড মিন স্কোয়ার হচ্ছে কি অ্যাভারেজ অফ সাম অফ স্কোয়ার, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এটারে আমি 3.9 আমি হচ্ছে কি, বা এটারে আমি 3 দিয়ে ডিভাইড করছি, তাহলে হচ্ছে কি আমি যে অ্যাডজাস্টেড মিন স্কোয়ারটা আসতেছে, অ্যাডজাস্টেড মিন স্কোয়ার এটাতে পাইলাম। তো এখানেও সেম অবস্থা পাবো। আর হচ্ছে গিয়ে এখান থেকে আমি পাবো হচ্ছে গিয়ে আমার এফ ভ্যালু। এফ ভ্যালুটা ইম্পর্টেন্ট, আপনারা এফ ভ্যালু আর পি ভ্যালু নিয়ে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে থাকেন দেখবেন হচ্ছে গিয়ে ভালোই শুনতে পারবেন যে এফ ভ্যালু বা পি ভ্যালু সম্পর্কে। এফ ভ্যালুটা এখানে হচ্ছে কি আমার ফ্যাক্টরের যে মিনি স্কোয়ারটা আছে, যেমন এই যে ফ্যাক্টরের মিনি স্কোয়ার, এটারে হচ্ছে কি আমি এই যে এররের মিনি স্কোয়ারটা আছে না, এটাতে ডিভাইড করছি, তাহলে হচ্ছে কি আমার এফ ভ্যালুটা আসবে। আবার হচ্ছে আমি এই যে ফ্যাক্টরের ছিল, সেটা হচ্ছে এই ফ্যাক্টরটাকে আমি আবার এটা দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে। ডিভাইড করার পরে দেখেন 0.8384 আসছে, উইচ ইজ মানে ভেরি পোর। আমার এফ ভ্যালু যত বেশি থাকবে, এফ ভ্যালু হচ্ছে কি 1 এর বেশি থাকা মানে এটা আমার রেসিডিউয়াল এররের থেকে বেশি। কথাটা বোঝা যায়, মানে হচ্ছে এটা যদি একটু বেশি ভ্যালু আসতো তাহলে কিন্তু কাইন্ড অফ 1 এর বেশি আসতো, তাই না, কিন্তু এটা দিয়ে যেহেতু এটাতে ডিভাইড করতেছি 1 এর লেসই আসতেছে। আর আর যে পি ভ্যালুটা, এটা হচ্ছে কি আমাদের একটা এফ চার্ট থেকে আসে। হ্যাঁ, এটার একটা চার্ট আছে, আপনারা থার্মোডাইনামিকে বা হচ্ছে গিয়ে বিভিন্ন কোর্সে স্যাররা মেবি চার্ট প্রোভাইড করে, তো ওই চার্ট থেকে পি ভ্যালুটা আসে। তো পি ভ্যালুটার একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে এটা একটা কাট অফ ভ্যালু আছে। কাট অফ ভ্যালু আলফা ইজ ইকুয়ালস টু 0.05। হ্যাঁ, তো 0.05 বলতে বোঝা যাচ্ছে
এটার থেকে যদি কম ভ্যালু থাকে তাহলে হচ্ছে কি আমার ওই প্যারামিটারটা ইনফ্লুয়েন্সিয়াল, ঠিক আছে? তো পি ভ্যালুটা দেখেন আমার 0.5 এর নিচেই আছে, তার মানে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্যারামিটারটা হচ্ছে গিয়ে ভালো ইনফ্লুয়েন্সিয়াল। কিন্তু দেখেন অন্যদিকে সোকিং টাইম যেটা নিছিলাম সেটা হচ্ছে খুবই ব্যাড আসছে, 0.5। হচ্ছে গিয়ে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না, ঠিক আছে? এই পার্টটাকে এটাকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, এটাতে এটা বোঝা যায় হচ্ছে মানে 95% দিস মডেল ইজ টেলিং অ্যাকুরেট রেজাল্ট। হ্যাঁ, এটাই 5% হচ্ছে কি আমাদের টাইপ 1 এরর আসতে পারে। তো টাইপ 1 এরর নিয়ে আমি সামনে বলবো না, যেটা আমাদের জেনেটিক অ্যালগরিদম না, তো টুকি পোস্ট হক পার্টে আসবে আমাদের টাইপ 1 এররটা। আচ্ছা, এতটুকু পার্ট কি সবাই মোটামুটি বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে এতটুকু পার্ট? হ্যালো? Yes, sir, you're audible. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি রেসপন্স সার্ভিস মেথডোলজিতে আসি। আম, সেটা হচ্ছে তাগুচিতে যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ইকুয়েশন নিয়ে কাজ করছিলাম। আম, তো সিস্টেমটা হচ্ছে কি অনেকটা লিনিয়ার ছিল, ঠিক আছে? লিনিয়ার বলতে হচ্ছে বুঝাচ্ছি আহ, আহ, আমাদের রিলেশনশিপটা কাইন্ড অফ এরকম আসছিল, এরকম 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 মানে কাইন্ড অফ এরকম আসছিল লিনিয়ারলি। তো আমি যদি জিনিসগুলাকে আর একটু, কোনো কার্ভ কি ছিল এটার মধ্যে? ছিল না, কোনো কার্ভ ছিল না। আর যদি আমি কোনো ভাবে সারফেস ড্র করতে চাইতাম, ও হচ্ছে গিয়ে একটা নর্মাল একটা প্লেন দেখাইতো, এরকম ভাবে একটা প্লেন দেখাইতো, আর এরকম ভাবে একটা প্লেন দেখাইতো রিলেশনশিপটা আর কি, ঠিক আছে? তো এখানে উম, তাহলে এখন আরএসএম এ কি হচ্ছে? আরএসএম এ হচ্ছে কি আমরা করতেছি জাস্ট একটা ম্যাথমেটিক্যাল মডেল উইচ ক্যান ডেসক্রাইব সেকেন্ড অর্ডার ইকুয়েশন। হ্যাঁ, সেকেন্ড অর্ডার ইকুয়েশনটা আসলে কি হয়, আমি এর আগে বলছিলাম যে আমাদের যে ইন্টারাকশনটা ছিল দুইটা প্যারামিটারের মধ্যে, ওইটা আমরা দেখতে পারতেছিলাম না, বাট এটাতে আমরা দেখতে পারবো। এবং এই প্যারামিটারটা একটা কার্ভ আকারে আসবে, ঠিক আছে? কার্ভ আকারে আসবে বলতে বোঝাচ্ছে একটু আগে লিনিয়ারলি আমাদের কাজ হয়েছিল, এবার যদি কোনো সম্পর্ক এস্টাবলিশ হয় ইন্টারাকশনের মাধ্যমে, তাহলে এই জিনিসটা একটু কার্ভই আসবে। তো আমরা সামনে দেখতে পারবো জিনিসটা কিরকম হবে। আর এটাতে হচ্ছে গিয়ে একটা হচ্ছে ইন্টারেকশন অ্যাফেক্ট এবং রেসপন্স সারফেসের মাধ্যমে কার্ভেচারটা দেখতে পারবো। সেকেন্ডটা হচ্ছে কি এটাতে কয়েকটা ডিজাইনের অপশন আছে। হ্যাঁ, এবং সেন্ট্রাল কম্পোজিট ডিজাইন আছে, বস ভ্যানক্যান ডিজাইন আছে, একটা আমাদের যেটা পরিচিত ফুল ফ্যাক্টরিয়াল ডিজাইন, আমি সবগুলোই করবো। তো সেন্ট্রাল কম্পোজিট ডিজাইনের ক্ষেত্রে হয় কি, আহ, আমি হচ্ছে গিয়ে মাঝখানে একটা আমার পয়েন্ট রাখি, আর হচ্ছে গিয়ে এক্সিএল কিছু পয়েন্ট থাকে একেবারে বাহিরে। হ্যাঁ, এক্সিএল কিছু পয়েন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে কি আমাদের যে ডিজাইনের যে স্ট্রাকচার এটার বাইরে হচ্ছে গিয়ে কিছু পয়েন্ট আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই পয়েন্ট গুলারে যদি আমি দেখি কিভাবে করা যায়। যেমন একটা বক্স আছে, এই বক্সের আমি বাইরের একটা পয়েন্ট দিব, এখানে একটা পয়েন্ট দিব, উপরে একটা পয়েন্ট দিলাম, নিচে মানে এটা বাইরের box, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে কিছু আমি কর্নারের পয়েন্ট নিব, এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখন এগুলো দ্বারা আমি কি বুঝাইতেছি, যে এরকম -1, 1, -1, এগুলো হচ্ছে কি আমাদের ফ্যাক্টরের হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালু গুলা, ঠিক আছে? ফ্যাক্টরের হাইয়েস্ট ভ্যালু যেমন হচ্ছে কি আমাদের মাইনাস, লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1। আমি সাপোজ ধরলাম লেয়ার থিকনেস, তাহলে হচ্ছে গিয়ে 0.10। আর হচ্ছে গিয়ে +1 হচ্ছে গিয়ে হাইস্ট আমাদের যে রেজাল্ট আমি নিচ্ছি, বা হচ্ছে একটা প্যারামিটারটা আমি নিতেছি, সেটা হচ্ছে 0.2। ইনক্লুডের মাঝখানে যেটা আছে ওটা হচ্ছে 0.15। এখন আপনি যদি অনেকগুলো নিতে চান, আমি তো 3টে করে নিছি, মানে পারফেক্টলি মিলে গেছে। অনেকগুলো নিলে আবার হচ্ছে গিয়ে আমি মাঝখানে জিরো হচ্ছে গিয়ে ওই পয়েন্টে নিব যেটা মাঝখানে আছে, বুঝা যায়? তো এখানে এখানে হচ্ছে গিয়ে আহ, একটা ছবি দিয়েছিলাম ইন্টারনেট থেকে,
এটা হচ্ছে গিয়ে তিনটা ফ্যাক্টরের ক্ষেত্রে। আর আমরা যেটা হচ্ছে গিয়ে নেক্সট একটা প্রজেক্টে কাজ করছিলাম আমাদের আন্ডারে, সেটা হচ্ছে আপনাদেরই সিনিয়র, এবার এবছর এবার পাস করে বের হয়েছে। তো ওরা চারটা নিছিল, তো এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ কিউবের মধ্যে আটবে না, এটা একটা টেসারেক্ট হয়ে যায় কাইন্ড অফ, তাই না? কারণ যেহেতু চারটা, তার মানে আমাদের আরেকটা এক্সিস লাগবে টেসারেক্টের মতো। বাট মেইন আমাদের যে রিলেশনটা সেন্টার কম্পোজিট ডিজাইন এবং বক্স ভ্যানের মধ্যে বা ডিফারেন্স বলতে পারি, সেটা হচ্ছে দেখেন আমার যে জিরো প্যারামিটারটা, এটা বক্স ভ্যানকেনে বা বিবি তে বেশি দেখবেন। আমি এটা বিবি ডিজাইনই দেখি, বিবি ডিজাইনে আপনি বেশি দেখবেন। আহ, যখন আপনি লিটারেচার রিভিউ করবেন, লিটারেচার রিভিউ বলেন বা হচ্ছে গিয়ে কোন এক্সপেরিমেন্টে দেখতেছেন যে আপনার মাঝখানের যে ইয়াটা প্রসেস প্যারামিটারটা, এটা হচ্ছে গিয়ে ভালো ইনফ্লুয়েন্সিয়াল বাকিগুলোর থেকে, ঠিক আছে? যেমন 0.1 ইনফ্লুয়েন্সিয়াল হইতে পারে, ওরিয়েন্টেশন হচ্ছে 45 ডিগ্রি হইতে পারে, ঠিক আছে? তখন হচ্ছে কি আমি ভাবনা করতে পারেন আপনারা, মানে ইয়ার আগেই, এক্সপেরিমেন্টের আগেই, যে আমরা কি এদিকে আগাইতে পারি নাকি, বক্স বা বিবি ডিজাইনের দিকে আগাইতে পারি নাকি। আবার যখন দেখবেন হচ্ছে গিয়ে একটা ভালো একটা আমাদের হচ্ছে গিয়ে অ্যামাউন্ট অফ নলেজ দরকার, যেটা আগে স্টাডি করা হয় নাই, ঠিক আছে? তখন হচ্ছে সেন্ট্রাল কম্পোজিট ডিজাইনের দিকে আগাইতে পারেন। আর বক্স বিবি ডিজাইনের একটা অ্যাডভান্টেজ হইতেছে কি আপনি অনেক কম ডিজাইনের মধ্যে হচ্ছে গিয়ে জিনিসটারে কভার আপ করতে পারেন, কারণ হচ্ছে দেখেন এগুলো সব এক্সিএল পয়েন্ট গুলোতে যাচ্ছে, ঠিক আছে? এই একটা কর্নার পয়েন্ট, কর্নার পয়েন্ট, কর্নার পয়েন্ট, কর্নার পয়েন্ট, আর বাইরের কিছু এক্সিএল পয়েন্ট আছে। আর এই বিবিতে হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে লাইনের মাঝখানে কিছু পয়েন্ট নেয়, ঠিক আছে? লাইনের মাঝখানে হবে, একটা হচ্ছে গিয়ে সাইডে না, ঠিক আছে? লাইনের মাঝখানের পয়েন্ট গুলো হবে। তো এটা পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করতেছে যখন আমরা একটা কাজ করবো, যে আমরা কোন সাইডে আগাবো, ঠিক আছে? এই জন্য হচ্ছে গিয়ে মানে এই জিনিসগুলো পুরোপুরি কনটেক্সট বেসড, মানে কনটেক্সটে যেটা আছে ওই ওয়াইজ। তো আমাদের ক্ষেত্রে আমরা শুরুতে যেটা করছিলাম সবগুলো আলটিমেটলি মেশিন লার্নিং দিয়ে করছি, বাট আরএসএম এর ক্ষেত্রে যেটা করছিলাম, শুরুতে আমরা তিনটা করে প্যারামিটার নিয়েছিলাম, যেহেতু আরএসএম এর ক্ষেত্রে ফিট হয়। আর এক্সপোজার টাইম, বিল ডিরেকশন, ওরিয়েন্টেশন, লেয়ার থিকনেস, এগুলো হচ্ছে আমাদের 3D প্রিন্টেড যে ইয়াগুলো আছে, স্পেসিমেন গুলো আছে, 3D প্রিন্ট, এগুলোর ক্ষেত্রে। তো এই যে রিসার্চের কাজটা ছিল হচ্ছে গিয়ে এটার একটা মানে একটা অ্যাকুরেট ভ্যালুটা বের করা। আমাদের হচ্ছে গিয়ে যে এসএল এর রেজিনটা ইউজ করি, ওই রেজিনের গায়ে হচ্ছে একটা পার্সেন্টেজ লেখা থাকে যে এটার মধ্যে এটা ভ্যারি করবে। তো আমরা ভ্যারি করাইতে চাইনি, আমরা একদম অ্যাকুরেট রেজাল্টটা জানতে চাইছিলাম যে এটার টেনসাইল স্ট্রেংথ কত, এটার ইয়াং মডুলাস কত, ইয়েল্ড স্ট্রেংথ কত, এইসব প্যারামিটার গুলো আর কি, ঠিক আছে? তো এক্সাক্ট ভ্যালুটা বের করার উদ্দেশ্য ছিল। তো দেখি এটার অ্যানোভাটা কিরকম হয়। এটার অ্যানোভাটা একটু ডিফারেন্ট হবে, কারণ এটাতেও যে টু ওয়ে ইন্টারাকশনটা আছে, আমাদের সেকেন্ড অর্ডার ইকুয়েশনটা আছে। তো এখন আমি হচ্ছে গিয়ে দুই ধরনের আমার আহ, মানে স্কোয়ার্ড যে প্যারামিটার গুলো আছে এগুলার আমি মানে যেটা এফেক্ট আছে এটা বুঝতে পারবো। তো আবার হচ্ছে কি অ্যাডজাস্টেড স্কোয়ার সামের মধ্যে আমি যদি দেখতে পারি, স্কোয়ার সামের মধ্যে তো সব থেকে হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল আমাদের এখানে স্পেসিমেন ডিরেকশন সব থেকে বেশি, এবং হচ্ছে ডিপোজিশন ল্যাব থিকনেস এর পরে সব থেকে লাস্টে ওরিয়েন্টেশনটা সব থেকে বেশি 168 163। এবং আমি যদি স্কোয়ার গুলা দেখি, স্পেসিমেন ডিরেকশন ইন্টু স্পেসিমেন ডিরেকশন, এটা মানে বুঝতে একটু সমস্যা হতে পারে যে কি ব্যাপার, দুইটা স্কোয়ার হয়ে এটা কিভাবে আসে। এটার মিনিং আমি একটু গ্রাফিক্যালি বুঝাই। সেটা হচ্ছে স্পেসিমেন ডিরেকশন তো আমাদের তিনটা ছিল, ফ্ল্যাট ছিল, অন এজ ছিল, আর আপরাইট ছিল। মানে বিল ডিরেকশনটা কিরকম হবে, হ্যাঁ? তো এটারে আমি হচ্ছে -1 0 আর 1 দিয়ে আর কি প্রকাশ করছি। তো যখন আমি স্পেসিমেন ডিরেকশনের আমার অ্যাডজাস্টেড স্কোয়ার সামটা বেশি, তার মানে এটার ইনফ্লুয়েন্সিয়াল প্যারামিটারটা বেশি। এটার মানে হচ্ছে গিয়ে এটা যখন চেঞ্জ হবে ইউডিএস এর সাথে, এটার কার্ভটা বেশি হবে, ঠিক আছে? যখন হচ্ছে গিয়ে আমার এই স্কোয়ার সামের ভ্যালুটা বেশি হবে, তার মানে এটার কার্ভটা বেশি হচ্ছে। দেখেন আপনি, এটা যখন হচ্ছে চেঞ্জ হচ্ছে, কার্ভটা হচ্ছে তুলনামূলক একটু বেশি অন্যান্য গুলোর থেকে। অন্যান্য গুলো এখানে দেখায়নি yet, অন্যান্য গুলোর থেকে অনেক কার্ভটা বেশি আসছে এখানে। আর হচ্ছে এটা তো গেল একটার সাথে রিলেশন, নিজের সাথে নিজের রিলেশন। এরপর হচ্ছে একটা আছে
পোস্ট প্রসেসিং এর সাথে আমি একটা ছবি দিছি, এটা এই দুটো ছবি সেমই, একটা ভিজুয়ালাইজেশনের জন্য দুইভাবে দিছি। তো পোস্ট প্রসেসিং এর ক্ষেত্রে আমি যদি স্পেসিমেন ডিরেকশনের সাথে এফেক্টটা দেখতে চাই, একটা দিয়ে দেখাই, তাহলে হচ্ছে এটা কোথায়, প্রসেসিং এই যেটা, হ্যাঁ, স্পেসিমেন ডিরেকশন পোস্ট প্রসেসিং। আপনি যদি এখানে আছে আর এখানে আছে, এটা হচ্ছে একটা এফ ভ্যালু দিচ্ছে, একটা হচ্ছে স্কোয়ার সাম ভ্যালু দিতেছে, স্পেসিমেন ডিরেকশন পোস্ট প্রসেসিং, হ্যাঁ। তো এটা দেখেন ইনফ্লুয়েন্স খুব একটা নাই, 7, ঠিক আছে। এটা দ্বারা যেটা বুঝাইতেছে, দেখেন আমার যখন 45 মিনিট হচ্ছে তখন, আর যখন হচ্ছে স্পেসিমেন ডিরেকশন হচ্ছে গিয়ে আমার ফ্ল্যাট বা -1, আমি -1ই বলি, ফ্ল্যাট বা ওগুলো আপনারা হচ্ছে সমস্যা হইতে পারে। তো ফ্ল্যাট আর হচ্ছে গিয়ে পোস্ট প্রসেসিং এ আমার যখন 45 মিনিট রাখতেছি, তখন আমাদের ভ্যালুটা সব থেকে বেশি দিতেছে, আলটিমেট টেনসাইল স্ট্রেংথটা, হ্যাঁ। তো যখন আস্তে আস্তে আমি এই রিজিয়ন থেকে এইদিকে যাচ্ছি, তখন হচ্ছে কি আমার ভ্যালুটা কমে যাচ্ছে ইউটিএস এর। তো এই জিনিসটার উপর কার বেশি মানে ইনফ্লুয়েন্স বেশি, এটা আমি এই যে এই স্কোয়ার সাম অর এফ ভ্যালু অর পি ভ্যালু থেকে বুঝতে পারি, ঠিক আছে। দেখেন এই ক্ষেত্রে স্পেসিমেন ডিরেকশন বলেন, চারটার ক্ষেত্রে আমাদের পি ভ্যালু গুলো জিরো, কাইন্ড অফ জিরোর একেবারে কাছাকাছি। এটা হচ্ছে গিয়ে জিরো, অনেকগুলো জিরোর পরে কিছু ভ্যালু ছিল, এগুলো আর আনে নেই এখানে। জিরো মানে কি, এটা হচ্ছে 0.05 এর নিচে, সো এটা ইনফ্লুয়েন্সিয়াল প্যারামিটার। আবার দেখেন ডিপোজিশন লেয়ার থিকনেস ইনটু, এটা হচ্ছে একটা ভ্যালু আসছে, তার মানে এটা হচ্ছে আগের গুলোর তুলনা অত বেশি একটা ইনফ্লুয়েন্সিয়াল না। আর নর্মালি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না, কারণ এটা হচ্ছে 0.05 এর নিচের ভ্যালু, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে গিয়ে, সরি, এটা কিন্তু মানে বেশি ভ্যালু, 0.05 এর, এটা আমার নিচে হইতে হবে, হ্যাঁ। যদি এটার থেকে নিচে আসে তাহলে হচ্ছে গিয়ে আমার ভ্যালুটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল, ঠিক আছে। তো আমি মোটামুটি আই গেস এটা এক্সপ্লেন করতে পারছি যে স্কোয়ারের যে কার্ভেচারটা আসে, সেটা হচ্ছে গিয়ে কিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা ইনফ্লুয়েন্সিয়াল বেশি, ওটা যত বেশি আসবে আমাদের কার্ভেচারটাও তত বেশি কার্ভ হবে। অথবা হচ্ছে গিয়ে লিনিয়ারলি স্টেপ হইতো, লিনিয়ারলি মানে আপ হইতো, ঠিক আছে, স্টেপার হইতো বা একটু কম স্টেপার হইতো, এটা আগচিতে দেখছি। বাট এটার ক্ষেত্রে হচ্ছে একটু ডিফারেন্ট, কার্ভেচারটা হবে। আর যদি একটা আমি প্যারামিটার ধরি, তাহলে আগের মতোই কাজ করতেছে, স্টেপ, একটা ঢালটা কতটুকু স্টেপ বা ঢালটা কতটুকু লেস স্টেপ, এগুলো বুঝিয়ে দিচ্ছে। আর যখন স্কোয়ারের ক্ষেত্রে তখন আমি কার্ভেচারটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ওইটাই বুঝায়, ঠিক আছে। আই গেস বুঝা গেছে। আর আচ্ছা, এখানে যে জিনিসটা সেটা একটু বলে নেই, সেটা হচ্ছে পোস্ট প্রসেসিং এর কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল কম ডিরেকশনের তুলনায়, ঠিক আছে। এই জন্য দেখেন যখন পোস্ট প্রসেসিং আমার 45 এখানে আসছে, এই পয়েন্টে এখানে কিন্তু 45ই আছে পোস্ট প্রসেসিং, ইয়েট আমার স্পেসিমেন ডিরেকশন কিন্তু তখন ডিফারেন্ট, সেটা হচ্ছে আপরাইট 1, তখন কিন্তু আমার ইউটিএস অনেক কমে গেছে। তার মানে কি আমাদের স্পেসিমেন ডিরেকশনের যে ইয়াটা এফেক্টটা, এটা হচ্ছে অনেক বেশি। সো দেয়ার আর মাল্টিপল ওয়েজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হোয়াট। এটা যদি বুঝে থাকি তাহলে নেক্সটে যাই। আচ্ছা, এতক্ষণ আমরা দেখতেছিলাম যে কিভাবে আমরা মানে একটা সিস্টেমটা ডিফাইন করতে পারি, আর এটা হচ্ছে গিয়ে মানে কন্ট্রোল প্লটের মাধ্যমে জিনিসটা অ্যানালাইজ আর ভিজুয়ালাইজ করতে পারি, ঠিক আছে। কিন্তু এটার দুইটারই সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে কাগজি বলেন বা আইএসএম বলেন, এগুলা মোর অর লেস হচ্ছে গিয়ে লিনিয়ার, লিনিয়ার ইয়া দেখাচ্ছে, ভিজুয়ালাইজ করাইতেছে। বাট আমাদের সিস্টেম গুলা কিন্তু নন লিনিয়ার, রিয়েল ওয়ার্ল্ড এর সিস্টেম গুলা নন লিনিয়ার বলতে বুঝাইতেছি হচ্ছে গিয়ে দেখেন, যেমন এই কার্ভটা দেখেন, কার্ভটা কিন্তু একটা প্লেনের মতোই আসছে, হালকা এক জায়গায় কার্ভ হয়েছে, ইয়েট একটা প্লেনের মতোই। বাট নর্মাল যে নেচারে বা হচ্ছে রিয়েল লাইফে কিন্তু এরকম হবে না। রিয়েল লাইফে এরকম আসতে পারে, এরকম আসতে পারে, মাল্টিপল অপটিমা বা মিনিমা আসতে পারে, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে জিনিসগুলোর উপরে। কিন্তু জিনিসগুলো এরকম আসবে কাইন্ডলি, আর এরকম একেবারে একটা প্লেনের মতো আসবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে মেশিন লার্নিং টুলস ইউজ করতে পারি, প্রেডিক্টিভ মডেলস ইউজ করতে পারি, যেগুলা ইউজ করে আমরা একবারে রিয়েল ওয়ার্ল্ড এর কাছাকাছি, মানে রিয়েল ওয়ার্ল্ড এর না হোক কাছাকাছি যেতে পারি, যেহেতু অনেকগুলো ইনপুট মিসিং আছে। সো এখানে আমরা যেটা যেটা করছিলাম, যে কাজগুলো করছি, সেটা হচ্ছে মানে মেইনলি আন্ডারস্ট্যান্ডিং হোয়াট non-linear system will be, or capturing non-linearity of that system. তো আমি যদি মেশিন লার্নিং এর সাপোজ এখানে কিছু ডাটা আছে, তো এটারে যদি আমি এভাবে কনভার্ট করি, ঠিক আছে, এভাবে যদি দেই,
তাইলে কিন্তু ম্যাক্সিমাম ডাটা কিন্তু এখানে হচ্ছে না, বা এটারে আমি রাখতে পারি হচ্ছে কি হাই বায়াস। ঠিক আছে, হাই বায়াস। হাই বায়াস বলতে কি বুঝাইতেছি, যেটাতে হচ্ছে কি হাই বায়াস বা হচ্ছে কি আন্ডার ফিটিং মডেল হচ্ছে কি আন্ডারলাইং যে ট্রেন্ড আছে, যে এখানে যে ভ্যালু গুলো আছে এটা ঠিকভাবে ক্যাপচার করতে পারতেছে না। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ট্রেনিং ডাটা, আমরা হচ্ছে গিয়ে টেস্ট ট্রেন ভ্যালিডেট করি মডেল। তো ওই ক্ষেত্রে হচ্ছে কি এটা খুবই বাজে পারফর্ম করবে যদি এইভাবে আমাদের ইকুয়েশনটা যায় বা হচ্ছে গিয়ে রিগ্রেশনটা যায়। আর আরেকটা ক্ষেত্রে বলা যায় হচ্ছে গিয়ে যে এইভাবে সবগুলাই ক্যাপচার করতেছে মোটামুটি। ঠিক আছে, সবগুলা ক্যাপচার করে গেল, এটা আমরা ডাকতেছি হচ্ছে কি হাই ভ্যারিয়েন্স। হ্যাঁ, তো হাই ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে হয় কি, আহ, এটা কি কোনো কিছু শিখতেছে আদৌ না মেমোরাইজ করতেছে, কাইন্ড অফ এটা মুখস্থ বিদ্যার মতো করতেছে না, এটা যেখানে পাইতেছে ওখানেই চলে যেতেছে। তো এটারে ডাকতেছে আমরা ওভার ফিটিং। হ্যাঁ, তো এটা নয়েজ আছে, কিছু আউটলায়ার আছে, যেমন বাইরের কিছু পয়েন্ট আছে, এগুলোর মধ্যে দিয়েও যাবে ও। ঠিক আছে, এই রিগ্রেশন মডেল বা যেটাই বলেন, যদি আমরা জিনিসটাকে ফিট করতে চাই, একটা মডেলের মাধ্যমে আনতে চাই ডেটা গুলাকে, তো দিস ইজ ওভার ফিটিং। হ্যাঁ, ওভার ফিটিং। তো এটা আলটিমেটলি কিছু শিখতেছে না, জাস্ট মুখস্থ করতেছে। আর আরেকটা আছে হচ্ছে গিয়ে যদি জিনিসটা এরকম আসতো, ঠিক আছে, এরকম আসতো, এটা কি, এটা হচ্ছে কি ও শিখতেছে, প্লাস মডেলটা কি হবে, মানে ট্রেন্ডটা কিরকম, এই ট্রেন্ডটাও ধরতে পারতেছে। আমাদের মেইন কাজ এখানে হচ্ছে ট্রেন্ডটা সেট করা, মানে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে এটা বুঝতে পারে, কারণ আউটলায়ার্স আছে, নয়েজ আছে, দেয়ার আর মেনি থিংস। তো ট্রেন্ডটা বুঝতে পারা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। এটাকে আমরা কি জাস্ট রাইট ডাকি, জাস্ট রাইট। হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে এটা অ্যাচিভ করা, এই মডেলটা অ্যাচিভ করা, এই দুইটা না। এখন এই দুইটা এটা অ্যাচিভ করার জন্য আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন ট্যাকটিক্স ইউজ করতে হয় মেশিন লার্নিং এর মধ্যে। ডিপ লার্নিং এর ক্ষেত্রে এক ধরনের, ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা করি কি, যেরকম ডিপ লার্নিং এ ইনপুট লেয়ার্স আছে, ধরলাম আমার চারটা প্রসেস প্যারামিটার, একটু আগের মতো এটা নিয়ে কাজ করবো আমরা, যেমন লেয়ার থিকনেস, ওরিয়েন্টেশন, বিল্ড ওরিয়েন্টেশন, এক্সপোজার টাইম। এটা থেকে হচ্ছে মাল্টিপল, আমাদের এখানে 60 বা হচ্ছে গিয়ে 120 এরকম অনেকগুলো হিডেন লেয়ার আছে। ঠিক আছে, তো আমি শুরুতে জাস্ট মেশিন লার্নিং এ কিভাবে জিনিসটা মানে জাস্ট রাইট অ্যাচিভ করা যায় এটা বলতাম, বাট একটু ডিপ লার্নিং থেকে আসি শিখে, মানে নিউরাল নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, এটাকে আমরা হচ্ছে কি হিডেন লেয়ার। হ্যাঁ, হিডেন লেয়ার। তো হিডেন লেয়ার গুলো কিভাবে কাজ করে, হিডেন লেয়ার হচ্ছে ম্যাট্রিক্স এর মাধ্যমে কাজ করে। আর এটা হচ্ছে কি আমাদের ইনপুট লেয়ার, ইনপুট। আপনারা যদি একটা আউটপুট চান তাহলে হচ্ছে কি একটা আউটপুটই দিবে ও। হ্যাঁ, একটা আউটপুট দিল। তো যখন আমাদের রেজাল্টে হাই বায়াস আর হাই ভ্যারিয়েন্স বা ওভার ফিটিং আন্ডার ফিটিং হয়, তখন আমরা হচ্ছে গিয়ে হাই যখন বায়াসটা আসে আর বা হাই ভ্যারিয়েন্স দুইটাই আসলো শুরুতে, তখন আমরা বুঝতে পারবো যে এখানে হচ্ছে গিয়ে আমাদের আহ সমস্যা হচ্ছে বায়াসের সমস্যা আছে শুরুর দিকে। তো আমরা হিডেন ইনপুট গুলা বাড়ায় দিতে পারি ফার্স্ট অফ অল। সেকেন্ডে হচ্ছে গিয়ে আহ মানে ডিফারেন্ট নিউরাল নেটওয়ার্কস ইউজ করতে পারি, স্ট্রাকচারটা মানে ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করতে পারি। পরে হচ্ছে গিয়ে রেগুলারাইজেশন ইউজ করতে পারি মানে হাই বায়াসের ক্ষেত্রে, সরি হাই ভ্যারিয়েন্সের ক্ষেত্রে। আর হাই ভ্যারিয়েন্সের ক্ষেত্রে জাস্ট আমরা নিউরাল নেটওয়ার্কস আর্কিটেকচার চেঞ্জ করতে পারি এবং হিডেন লেয়ারটা বাড়াই দিতে পারি। সাপোজ আমি 60টা হিডেন লেয়ার ইউজ করতেছিলাম, ঠিক আছে, এটা আমি বাড়ায় 120 করে ফেলি। মানে হাইলি ইটারেটিভ প্রসেস দিস ইজ। ঠিক আছে, টাইম কনজিউমিং এবং হাইলি ইটারেটিভ, আপনাকে হচ্ছে হাইপার টিউন করে করে দেখতে হবে কি অবস্থা। তো আমি ডিপ লার্নিং এ বেশিক্ষণ আগাইলাম না, আমার এখানে কাজটা কি করছি এটা বলি। এটা হচ্ছে কি আমার এই মডেল হচ্ছে টিউন করতে হয় না এখানে। এখানে আমি হচ্ছে গিয়ে মানে মডেল গুলা মানে মেশিন লার্নিং মডেল গুলা যে ক্রাইটেরিয়া ইউজ করছি বা হচ্ছে গিয়ে যে সিকোয়েন্সে ইউজ করছি, ওই সিকোয়েন্সে হচ্ছে গিয়ে হাই বায়াসও চলে যাবে আবার হাই ভ্যারিয়েন্সও চলে যাবে। ঠিক আছে,
তো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ করছিলাম, যেহেতু আউটপুট আমাদের চারটা। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা সিম্পলি জাস্ট লিনিয়ার রিলেশনশিপটা অ্যাজিউম করে ইনপুট এবং আউটপুটের মধ্যে। আর নেক্সট হচ্ছে গিয়ে ল্যাসো ইউজ করছিলাম। ল্যাসোটা আমরা ইউজ করতে হচ্ছে গিয়ে রেগুলারাইজেশনটা হচ্ছে গিয়ে রেগুলারাইজেশন, এটা হচ্ছে রিগ্রেশন আমাদের ল্যাসো। আর রেগুলারাইজেশন জিনিসটা হচ্ছে গিয়ে এটা আমাদের বায়াসটা স্লাইটলি বাড়াইলেও আমাদের ভ্যারিয়েন্সটা কমাই দিবে ড্রামাটিক্যালি, ঠিক আছে। এবং এই হাই বায়াস এবং হাই ভ্যারিয়েন্স আমি বুঝবো কিভাবে, এটা বোঝার একটা ওয়ে আছে। সেটা হচ্ছে আমি যখন ট্রেন করতেছি মডেল, তখন হচ্ছে ট্রেনিং ডাটা দেখলাম এরর অনেক বেশি, ঠিক আছে। ট্রেনিং ডাটার এরর বেশি, আবার হচ্ছে ভ্যালিডেশন ডাটা, মানে ভ্যালিডেশন সামথিং ডাটা রাখি আমরা 10%-এর মতো ভ্যালিডেশন। সো এটাও দেখলাম অনেক বেশি। তো আমার এখানে বুঝতে হবে যেটা মানে হাই বায়াস আছে, হাই ভ্যারিয়েন্স আছে। তো বায়াসটা প্রথমে আমার রিডিউস করতে হয়। তো রিডিউসের ক্ষেত্রেই আমাদের এই রিজ রেগুলেশনটা আমি আছি, ঠিক আছে। আমাদের রিজ রেগুলেশনের কাজটা হচ্ছে এটা রেগুলারাইজেশন ইন্ট্রোডিউস করে, যেটা হচ্ছে কি আমাদের বায়াসটা কমায় দেয় বাট ভ্যারিয়েন্সটা একটু বাড়ায়, এটাই। আর হচ্ছে সিলেকশন ল্যাসো যেটা বললাম, আর হচ্ছে রিজ রিগ্রেশন যেটা ইউজ করছিলাম, এটা হচ্ছে মাল্টিকোলিনিয়ারিটির জন্য ইউজ করছিলাম। মাল্টিকোলিনিয়ারিটিটা আমরা দেখে আসছি, সেটা হচ্ছে যখন আমরা দুই ধরনের ইনপুটে ইন্টারাকশন দেখতেছিলাম, তখন হচ্ছে গিয়ে মানে একটার সাপেক্ষে আর একটার হচ্ছে প্রভাবটা কতটুকু, এটা জানার জন্য মাল্টিকোলিনিয়ারিটি এটা আমাদের ছিল। সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার। বাট থার্ড অর্ডার আর ফোর্থ অর্ডার, যেমন এই তিনটার মধ্যে মানে ইন্টারাকশন কিরকম হবে, লেয়ার থিকনেস, ওরিয়েন্টেশন, বিল্ড, ডিরেকশন, এই তিনটার মধ্যে কিরকম ইন্টারাকশন হবে এটা আমরা কিন্তু দেখতে পারতেছিলাম না সেকেন্ড অর্ডার থেকে। আর চারটার মধ্যে কিরকম হবে, যেমন লেয়ার থিকনেস, এই চারটাই ইন্টারাকশনটা কি হবে আমি দেখতে পারতেছিলাম না। তো এই রিজ রেগুলেশন করে কি, এই মাল্টিকোলিনিয়ারিটি গুলা আমাকে বের করে দেয় এরকম আসতে আমার এলাকাতে অন্য দেশগুলোর মাঝে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের মেথড আছে, যেমন হচ্ছে গিয়ে ব্যাগিং আছে। ব্যাগিং হচ্ছে গিয়ে কি করে, এটা হচ্ছে ভ্যারিয়েন্সটা কমায় দেয়। আমরা ধরলাম ট্রেন করার পরে দেখলাম ট্রেনটা ভালো আসছে, বাট ভ্যালিডেশন এররটা একটু বেশি আবার, ঠিক আছে। তো ভ্যালিডেশন এররটা কমানোর জন্য আমরা আবার ইউজ করতেছি হচ্ছে গিয়ে ব্যাগিং। হ্যাঁ, এটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট ইউজ করছিলাম, যদি খেয়াল আছে। তো র্যান্ডম ফরেস্ট করে কি, এটা হচ্ছে ভ্যারিয়েন্সটা কমায় দেয় আলটিমেটলি। আর বুস্টিং হচ্ছে কি আমাদের এক্সি বুস্ট ইউজ করছিলাম, যেটা হচ্ছে গিয়ে আগের যেসব মডেল গুলো ইউজ করছি ওগুলার এররটা কমায় দেয়। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের বুস্টিং মেথড। আর স্ট্যাকিং হচ্ছে গিয়ে যে এতগুলা মডেল ইউজ করলাম এগুলার হচ্ছে কম্বাইন করা। তো এই মডেল গুলো ছিল আমাদের বেস 0 হিসেবে ইউজ করছিলাম, আর এটা হচ্ছে গিয়ে বেস 1, এবং এটা মানে স্ট্যাকিং ব্লেন্ডিং বেস 1। তো হোয়াট উই ডিড ওয়াজ, স্ট্যাকিং ব্লেন্ডিং এর ক্ষেত্রে এই সব মডেল গুলা আমরা ইনফরমেশন কালেক্ট করছি। কালেক্ট করে হচ্ছে গিয়ে ওরা বলছি যে ইউ ডিসাইড হোয়াট ইজ দ্য বেস্ট ফর দিস সিস্টেম, ঠিক আছে। তো স্ট্যাকিং করে কি, এই সবগুলারে আইনা একটা একটা লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমাদের রেজাল্টটা আউটপুট শো করে, হুইচ ইজ দিস। এখানে কিছু ট্রেনিং ডাটা আছে এবং কিছু টেস্টিং ডাটাও আছে, আর ভ্যালিডেশন ডাটা আছে 10% করে আছে মনে হয়। ট্রেনিং ডাটা সব থেকে বেশি 80%, টেস্টিং 10, ভ্যালিডেশন 10%। তো টোটাল আমাদের ডেটা ছিল মনে হয় 144টা। যেহেতু আমরা এটা হচ্ছে গিয়ে ওই শুরুর যে পেপারটাতে কাজ করছিলাম, ডিপেন্ডেন্ট ব্যাগেজ ফাইবারের, যেটা থিসিস রিলেটেড। দেখি এখানে আমাদের 16টা ছিল। তো 16টা এক্সপেরিমেন্টে আমরা হচ্ছে স্ট্রেন রেটও ধরছিলাম একটা এক্সট্রা, এটাকে কি বলে, প্যারামিটার হিসেবে, নট এ প্রসেস প্যারামিটার, লাইক টেস্ট প্যারামিটার হিসেবে ধরছিলাম 16টা। তো 3টা যদি ধরছিলাম সেটা হচ্ছে 1 মিলিমিটার পার মিনিট স্পিডে, 3 মিলিমিটার পার মিনিট স্পিডে এবং 5 মিলিমিটার পার মিনিট স্পিডে। এটা হচ্ছে গিয়ে টেনসাইল টেস্ট যে করছিলাম, এটা হচ্ছে গিয়ে স্পিডটা কতটুকু ছিল, এটার এই ক্রসের স্পিড যেটাকে বলে। তো ওইটার বেসিসে আমি আবার 16টারে হচ্ছে গিয়ে 3 দিয়ে গুণ করো, তাহলে কত আসে 48। 48 এর মধ্যে আবার হচ্ছে 3টা করে আছে পার, যেহেতু আমাদের রেপ্লিকেশনটাও আবার মেনটেন করতে হবে। তো
তো 3টা করে আছে আমাদের পার এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। সো টোটাল আই গেস 144টা ছিল। তো এখানে যে 144টাই হচ্ছে কিছু আমি ডেটা ট্রেন করছি এবং ওইটার সাথে টেস্ট করার পরে আর স্কোয়ার দিয়ে আমরা হচ্ছে মডেলের ম্যাট্রিক্সটা মেজার করছি। এটা মেবি 87%-এর আশেপাশে আসছিল, 7%-এর আশেপাশে আসছিল। আর ভ্যালিডেশন ডেটাটা দিয়ে আমরা করি কি, ওইটার সাথে ভ্যালিডেট করি, টেস্টের সাথে কিছু ডেটা আমরা এক্সট্রা রেখে দিই ভ্যালিডেট করার জন্য। আর এর সাথে সাথে আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে প্রসেস প্যারামিটার্স, কোনটা কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল। স্ট্রেন রেট যেটা আমি বললাম, স্ট্রেন রেট আসে হচ্ছে গিয়ে ইয়ার থেকে, ক্রসের স্পিড থেকে আমাদের টেন্সাইল স্পেসিমেনের। সেটা হয় কি, ক্রসের স্পিড রে যদি আমরা যেরকম 1 মিলিমিটার পার মিনিট, 1 মিলিমিটার পার মিনিট, এটাকে যদি আমি ইয়াদে ডিভাইড করি, নাম কি, স্পেসিমেনের গজ লেন্থ দিয়ে, গজ লেন্থ আই গেস 50 মিলিমিটার মতো ছিল, এটা দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে হচ্ছে আলটিমেটলি আমাদের একটা স্ট্রেন রেট আসে, হুইচ মিনস ওই ম্যাটেরিয়ালটা, যে ম্যাটেরিয়ালটা আমরা হচ্ছে গিয়ে টেস্ট করতেছিলাম, ওইটা পার সেকেন্ডে, পার সেকেন্ড বা পার মিনিট যেটাই বলো, পার সেকেন্ডে আমরা হিসাব করছিলাম। তো পার সেকেন্ডে হচ্ছে কতটুকু স্ট্রেন হইতেছে, সেটাই হচ্ছে স্ট্রেন রেট। আই গেস ওই স্ট্রেনটা কি বুঝে, তো কতটুকু আর কি বাড়তেছে আগের তুলনায়। এবং সেকেন্ডে আসছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেশন, এবং সোকিং টাইমটা হচ্ছে সব থেকে কম আমাদের পার্সেন্টেজ আসছে ইম্পর্টেন্স। এবং আমরা ইউজ করছিলাম জেনেটিক অ্যালগরিদম টু ফাইন্ড আউট দ্য অপটিমাল রেজাল্ট, মানে কোন কন্ডিশনটা বেস্ট হবে, ঠিক আছে। তো এই জেনেটিক অ্যালগরিদম পরে আসি, একেবারে লাস্টের আগের স্লাইডে আছে। জেনেটিক অ্যালগরিদম পরেরটাতে ইউজ করছিলাম নেক্সট পেপারের ক্ষেত্রে, ওইখানেও একটু কথা বলতে হবে। তো যেটা আমি দেখতেছিলাম, আমরা আরএসএম যেটাতে অ্যাপ্লাই করছিলাম, যেমন বিল ডিরেকশন বলো, বিল ওরিয়েন্টেশন বলেন, লেয়ার থিকনেস, পোস্ট কিউরিং টাইম, ইচ হ্যাড 3 প্যারামিটারস, প্রসেস প্যারামিটারস। তো আমরা যদি এটার একটা ফুল ফ্যাক্টরিয়াল ডিজাইনই করছিলাম, যেহেতু আমাদের একবারে অ্যাকুরেট রেজাল্টটা দরকার ছিল, তো টোটাল হচ্ছে কি 81টা কম্বিনেশন ছিল, এবং 4টা করে যদি স্পেসিমেন নেই আমরা সব কম্বিনেশনে, 324টা হচ্ছে কি টেস্টের স্পেসিমেন আসছিল টোটাল। তো এগুলো আমরা টেস্ট করছি, টেস্ট করার পরে হচ্ছে যে আউটপুট গুলো নিছিলাম, ইয়াং মডুলাস, ইয়েল্ড স্ট্রেংথ, টেন্সাইল স্ট্রেংথ, ফ্র্যাকচার স্ট্রেংথ। এগুলো বের করার জন্য আমরা একটা মানে মেশিন লার্নিং মডেল বানাইছিলাম, যাতে এটা অটোমেটিক বের হয়ে যায়। কারণ তুমি ইয়েল্ড স্ট্রেংথ বা হচ্ছে গিয়ে ফ্র্যাকচার স্ট্রেংথ বের করতে গেলে মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায় যদি কোনো মডেল না থাকে, বা ইয়াং মডুলাস যদি আমি বের করতে চাই, মানে অফসেট দিয়ে 5% অফসেট দিয়ে। তো তারপরে এই ডেটা গুলাকে কি করলাম আমরা, মানে এটা হচ্ছে নেক্সট প্রজেক্টের কাজটা। ডেটা গুলাকে হচ্ছে কি আমরা ডাটা স্প্লিট, ট্রেন এবং টেস্ট করছি আগের মতোই, এবং পেয়ার প্লট ডিজাইন দিয়ে মানে পেয়ার প্লট করে দেখতেছিলাম যে কোনগুলা এরকম ইনফ্লুয়েন্সিয়াল, মানে কোরিলেশনটা কিরকম থাকে একটার সাথে আরেকটা। এটা হচ্ছে গিয়ে পেয়ার প্লট হচ্ছে ভিজুয়াল টুল, মানে এক্সপোর্ট টু রিলেশনশিপ ডিস্ট্রিবিউশন, মানে এটাই কোরিলেশন বিটুইন মাল্টিপল ভ্যারিয়েবলস এট ওয়ান্স আর কি। এটা পেপার আরো একটু লাইট মানে স্ট্রংলি দেখতে পারো তোমরা যদি দেখতে চাও, এখানে যেটা গ্রাফিক্যাল আছে সেটাতে ভালো মতো মেবি বোঝা যাইতেছে না। এরপরে 4টা মেশিন লার্নিং মডেলে আমরা মানে এই আউটপুট গুলারে হচ্ছে টেস্ট করছিলাম। ডেটা স্প্লিট করার পরে সেটা হচ্ছে এক্সিবুস্ট, সাপোর্ট ভেক্টর মেশিন, গসিয়ান প্রসেস রিগ্রেশন, আর হচ্ছে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। এই ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক হচ্ছে গিয়ে যে এগুলো কিছু কাজ করছিলাম, যে দেখাইলাম নিউরাল বাড়ানো কমানো, ঠিক আছে। বাট আলটিমেটলি যে তোমার বেস্ট রেজাল্ট আসবে এরকম কোনো কথা না, বেস্ট রেজাল্ট ম্যাক্সিমাম টাইমে আসে না। তো এটার মধ্যে দিয়ে আমাদের বেস্ট পারফর্মিং মডেলটা ছিল এক্সিবুস্ট, এটা আই গেস 76%-এর মতো আর স্কোয়ার দেখাইতেছিল, মানে ম্যাট্রিক্সটা কতটুকু রিলেশন দেখাচ্ছে বা মডেলটা কতটুকু বেটার পারফর্ম করতেছে। তো আলটিমেটলি আমি করছিলাম কি, যেটা বেস্ট পারফর্ম করতেছে এটারে নিয়ে হচ্ছে কি ফাংশনটা ইউজ করে জেনেটিক অ্যালগরিদমে ঢুকাই দিয়েছিলাম। এন্ড জেনেটিক অ্যালগরিদম আমাদের আলটিমেটলি মানে প্যারামিটার অপটিমাইজেশন দিছে। তো জেনেটিক অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এটা একটু বলবো।
আর প্যারামিটারটা কোনগুলো আসছে এটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে ফ্ল্যাট, আমরা যে তিনটা নিয়েছিলাম, ফ্ল্যাট অপারেটর হচ্ছে অন এজ, এটা থেকে ফ্ল্যাট আসছিল। ডিগ্রি নিয়েছিলাম যতটুকু খেয়াল আছে একটু আগে দেখলাম 0 ডিগ্রি, আর থেকে 90 ডিগ্রি, মাঝখানে 45 ছিল, তো 1 ডিগ্রি ওয়াজ বেস্ট। আর লেয়ার থিকনেস হচ্ছে গিয়ে কতটুকু লেয়ার বাই লেয়ার আমাদের প্রিন্ট হবে সেটা হচ্ছে 0.1 আসছিল। 33 মিলিমিটার হচ্ছে পোস্ট কিউরিং, মানে হচ্ছে যে ইউভির আন্ডারে আমরা যে মানে সানব্যাথ তো করাইতে পারি না, সো ইউভির আন্ডারে আমরা যে ব্যাথটা দিই, এটা 33 মিনিট ওয়াজ অপটিমাইজ ভ্যালু। এখন আমরা আসি হচ্ছে গিয়ে জেনেরিক অ্যালগরিদমটা কি। আচ্ছা, এটা হচ্ছে কি আমার ওই এই পেপারের আগের পেপারের যে রেজাল্টটা, এটা আমি দেখাইছি এখানে স্ট্যান্ডার্ডের সাথে রিলেটেড। আর জেনেটিক অ্যালগরিদমের আমরা যদি ইয়াগুলো দেখো, স্টেপ গুলো দেখো, এগুলা কাইন্ড অফ এভলিউশনারি বা বায়োলজি এভলিউশনের সাথে রিলেটেড না, সিলেকশন, ক্রসওভার, মিউটেশন। তো আমরা করি কি, এখানে যে আমাদের বেস্ট পারফর্মিং মডেলটা আসছে, এই মডেল এখানে ইনকর্পোরেট করে দিই। হ্যাঁ, ইনকর্পোরেট করার পরে হয় কি, আমরা কিছু ভ্যালু আছে, এই ভ্যালু গুলো আমাদের এখানে দিতে হয়। যেরকম আছে হচ্ছে গিয়ে কতটা মানে কোন জেনারেশন পর্যন্ত ইটারেশন হবে, জাস্ট লাইক অ্যান বায়োলজিক্যাল সাইকেল। ঠিক আছে, আমি এখানে 300 দিছিলাম, মানে 300 জেনারেশন পর্যন্ত ইটারেশন করলে আই থট ইট উইল বি এনাফ এন্ড ইট ওয়াজ আলটিমেটলি। আর এখানে ক্রস ওভার প্রবাবিলিটি, মানে হচ্ছে গিয়ে ক্রসওভার প্রবাবিলিটি বলতে বোঝাতে হচ্ছে যে আমাদের কতটা স্ট্রং প্যারেন্ট আমি নিতেছি। এখানে স্ট্রং প্যারেন্ট বলতে এখানে ডেটা এখানে প্যারেন্ট। ঠিক আছে, স্ট্রং প্যারেন্ট আমরা 60% নিছিলাম, মানে ওভারঅল ডেটা থেকে 60% বেস্ট ডেটা নিয়ে আমরা হচ্ছে ক্রসওভার করছিলাম। ক্রসওভার করার পরে হচ্ছে, যেহেতু এটা একটা অপটিমাইজেশন প্রসেস, আর এই ক্রসওভারের আন্ডারে আছে আবার হচ্ছে মিউটেশন। যেরকম আহ, একটা প্যারেন্টস এর সার্টেন টাইপ অফ চেঞ্জ, তো এই মিউটেশন হচ্ছে সেটা সার্টেন টাইপ অফ চেঞ্জ, এটা হচ্ছে 20% রাখছিলাম মিউটেশনটা। এটা হচ্ছে গিয়ে আমার মানে জিনিসটা কতটুকু চেঞ্জিং ভ্যালুটা নিতেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে গিয়ে লোকাল অপটিমার আমার হচ্ছে গিয়ে স্কেপ করার মতো কিনা মিউটেশনটা। যেরকম মাঝে মাঝে হয় কি, আহ what's the is the right check? আচ্ছা, তো একটা আমাদের সাপোজ আমাদের একটা হাইস্ট মানে লেন্থ পাইলাম এক জায়গায়, আরেক জায়গায় হাইস্ট আসছে, আরেক জায়গায় হাইস্ট আসছে, এক জায়গায় একটু আসছে, এক জায়গায় অনেক হাইস্ট আসছে, এক জায়গায় অনেক হাইস্ট আসছে। তো আমাদের এই মিউটেশন প্রবাবিলিটিটা এমন এক জায়গায় রাখতে হবে যাতে করে ও এটারে ধরে না বসে যে এটা হচ্ছে অনেক বেস্ট। ঠিক আছে, যদি আমি বেশি কমায় দিই তাহলে হচ্ছে কি এই কাজটা হবে। হ্যাঁ, ও হচ্ছে কি একবারে লোকাল অপটিমারে ধরে নিয়ে আসবে যে এটাই মনে হয় বেস্ট। ঠিক আছে, এটারে ও হচ্ছে গিয়ে ধরতে পারবে না। তো এটারে হচ্ছে গিয়ে ধরার জন্য আমরা 20% রাখছিলাম, উইচ ইজ গুড ফ্রম লিটারেচার অ্যান্ড আদার রিভিউস। আর আমি যদি এটারে ধরো অনেক বাড়াই দিলাম, 20% না দিলে দিয়ে হচ্ছে গিয়ে মনে করো 70% রাখলাম মিউটেশনটা বেসিক্যালি। তো কি হবে, এটা মানে কনভার্জেন্স হবে না। দেখো, এটা আলটিমেটলি এক জায়গায় এসে কনভার্জ স্টেবল হয়েছে, এটা স্টেবল হবে না। এটা স্টেবল না হয় চলতেই থাকবে আলটিমেটলি। ঠিক আছে, মানে বেসটা না খুঁজতেই থাকবে যদি আমি 70% করে রাখি। বা জেনারেশন অনেক লাগবে, যেটা হচ্ছে কি আমাদের কম্পিউটেবল, মানে ফাইন্যান্সিয়ালি ভায়াবল না, মানে কম্পিউটেশনালি বলো বা যেভাবেই বলো। সো 70%ও রাখিনি, আমাদের এমন একটা ভ্যালু রাখতে হবে যেটা হচ্ছে গিয়ে লোকাল অপটিমাও আমাদের যাতে ঝামেলায় না পড়ে, ইয়ে মানে স্কেপ করতে পারে লোকাল অপটিমা। আর হচ্ছে গিয়ে আমাদের আবার এই কনভার্জেন্স হয় একটা পয়েন্টে গিয়ে, এরকম একটা ভ্যালু রাখতে হয়। আর এলিট রেশিও হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট পারফর্মিং যে কাপল বলতে পারো বা ডেটা বলতে পারো, ওইটারে হচ্ছে কি আলটি সবসময় সব জেনারেশনে রাখতে হবে। এটার একটা ক্রাইটেরিয়া আছে, এটাকে এলিট রেশিও। তো এটা আমরা দিয়ে রাখছিলাম 0.02, মানে হচ্ছে গিয়ে 2%-এর মতো দিয়ে রাখছিলাম, যে সবসময় 2% ভ্যালু এমন থাকতে হবে, মানে কাইন্ড অফ রিচ ওগুলোর আমরা 2% অলওয়েজ রাখতে হবে টু ফাইন্ড দ্য বেস্ট পারফর্মিং কন্ডিশন। তো এটাই মোটামুটি ছিল জেনেটিক অ্যালগরিদম।
আর আমরা যে আচ্ছা এখন আসতে যে হচ্ছে কি আমাদের স্ট্যাটিস্টিক্যাল টুলস গুলো ইউজ করছিলাম, এভরিথিং ওয়াজ স্ট্যাটিস্টিক্যাল টুল টু বি অনেস্ট। যে অ্যানোভা বলো বা হচ্ছে গিয়ে তাগোচি বলো বা আরএসএম বলো, এই পেয়ার্ড টি টেস্ট হচ্ছে কি অ্যানোভার সাথে রিলেটেড না, এটা একটু ডিফারেন্ট জিনিস। পেয়ার্ড ওয়াইজ টি টেস্টে আমরা করি কি, আহ, এখানে হচ্ছে দুই ধরনের গ্রুপের সাথে আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্সটা চেক করি যে হোয়াট ইজ হ্যাপেনিং, এবং কিসের ডিফারেন্সটা দেখি, এটা হচ্ছে যে রুট মিন স্কোয়ার এররের ডিফারেন্সটা দেখি। তো ডিফারেন্সটা বেশি থাকা মানে কি, আমরা কিন্তু এই ডেটাগুলোকে সেম ধরনের মডেলে ট্রেন করতেছি, হ্যাঁ। সো পারফর্ম যদি কাছাকাছি করে, তো আমাদের আলটিমেটলি লাভ কি ওদের দিয়ে, যদি পারফরমেন্সের ভ্যারিয়েশনই না আসে। সো এটা আমাদের দেখার ইচ্ছাটা হচ্ছে পারফরমেন্সের ভ্যারিয়েশনটা আসতেছে নাকি দুই ধরনের গ্রুপের মধ্যে, তখন বোঝা যায়। সো আমাদের দুই ধরনের গ্রুপের যেমন আছে এনসেম্বল আছে, যেটা আমাদের নিছিলাম, এবং বাকি অন্যগুলারে আমরা হচ্ছে কি এটার সাথে কম্পেয়ার করছি যে এনসেম্বল কেন বেটার, কেন আমরা বলতেছি এনসেম্বল বেটার, এটা আর স্কোয়ার দিয়ে দেখানো যেত। আবার এই সেম পেয়ার টি টেস্ট এবং কুকি অনেক সিগনিফিকেন্ট ডিফারেন্সও দেখানো যায়। তো আমরা এইভাবে দেখানোর রিজনটা হইতেছে গিয়ে, যদি এনসেম্বল মানে কয়েকটা স্টেপ আসে, পেয়ার ওয়াইজ টি টেস্টের ক্ষেত্রে হয় কি, আমাদের মডেল গুলা কিন্তু মানে কয়েকবার রান করতেছে, ফর সাম টাইমস রান করে। সো রান করার ফলে ডিফারেন্ট ডিফারেন্ট রুট মিন স্কোয়ার এরর দেয় পেয়ার ওয়াইজ টি টেস্টে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুদের ফলে আমাদের মনে হয় যে যে কম্পেয়ারটা করে এই টি টেস্টটা, তো কম্পেয়ারটা হয় হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল টেস্টের মানে উপর ডিপেন্ড করে। মানে হচ্ছে গিয়ে আমি র্যান্ডম ফরেস্ট অনেকবার করছি, রান করছি মডেলটা, আবার এনসেম্বল অনেকবার রান করছি, তখন আলাদা আলাদা ভাবে যেসব আমার টেস্টের যে আরএমএসি বা হচ্ছে রুট মিন স্কোয়ার আসতেছিল ওগুলোর সাথে আমি কম্পেয়ার করতেছি, ঠিক আছে, নট হোল কম্বাইন্ড। তখন হয় কি, পেয়ার ওয়াইজ টি টেস্টের এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে ও টাইপ 1 এরর দেয়, ঠিক আছে। টাইপ 1 এরর হচ্ছে গিয়ে ফলসলি পজিটিভ ভাইবা নেয় জিনিসটাকে, ঠিক আছে। তো ফলসলি যদি পজিটিভ ভাইবা নেয়, তখন আমি হচ্ছে গিয়ে জিনিসটা করাটা টাফ হয়ে যাবে, কারণ ও হচ্ছে গিয়ে আন্ডারনিথ অনেকগুলা রানের মানে ডিফারেন্সটা দেখাইতেছে, নট হোল, হোল এজ এ ফ্যামিলি দেখাইতেছে না। তো আমরা যখন হোল এজ এ ফ্যামিলি, হোল এজ এ ব্যাচ, মানে র্যান্ডমে যতগুলা হয়েছিল সবগুলার সাথে আমি কম্পেয়ার করবো এনসেম্বলের সবগুলা, এটার ক্ষেত্রে আমার টু কি পোস্ট হবে, যেটা আমার মানে দরকার হয়। এই জন্য এটা একটা অনেস্টলি সিগনিফিক্যান্ট ডিফারেন্স। এটা কিন্তু অনেস্ট ছিল না, এটা হচ্ছে গিয়ে মানে কাইন্ড অফ পার্টস বাই পার্টস আমি কম্পেয়ার করতেছিলাম। আর টু কি পোস্টটাকে হচ্ছে কি অনেস্টলি মানে আমি পুরো ব্যাচ হোল ধরে একটার সাথে একটা কম্পেয়ার করতেছি। দেখো এনসেম্বলের সাথে যখন আমার কম্পেয়ার করতেছি অন্য অন্য গুলোর সাথে, এনসেম্বল ওয়াজ মাচ বেটার। এখানে পি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে পি ভ্যালুটা আমি যেটা বলছিলাম স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হওয়ার জন্য এত নিচে থাকতে হয়, এটা অল টাইম যেটা এনসেম্বল দেখবা যেখানে সেখানে সেখানেই হচ্ছে গিয়ে ও পি অ্যাডজেক্টিভটা এত এর নিচেই ছিল, ঠিক আছে, এত এর নিচেই ছিল। আর আর অন্যান্য গুলোর ক্ষেত্রে দেখো, যেমন গ্রেডিয়েন্ট বুস্টিং লেসো বললাম, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল যে মেশিন লার্নিং মডেল গুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু মানে তেমন কোনো ডিফারেন্স নাই এগুলোর একটা একটার সাথে, ঠিক আছে। একটা একটার সাথে ডিফারেন্স গুলো আমরা দেখতেছি, এটা পি অ্যাডজেক্টিভ, নট যে আমরা হোল অ্যাজ এ মানে অ্যাজ এ বলবো অ্যাজ এ মডেল এটা দেখতেছি না। দুইটা ডিফারেন্সের যে ডিফারেন্স কি অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট কিনা এটা দেখতেছি, ঠিক আছে। মডেল সিগনিফিকেন্ট কিনা এটা দেখতেছি না, ডিফারেন্সটা সিগনিফিকেন্ট কিনা এটা দেখতেছি। কারণ মডেল সিগনিফিকেন্ট আমি করে আসছি এখানে, আম, এখানে, ঠিক আছে। সো নাও তো, আর এখানে লোয়ার কনফিডেন্স ইন্টারভ্যাল আর আপার কনফিডেন্স ইন্টারভ্যাল দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে একটা রেঞ্জ অফ ভ্যালু, সেটা হচ্ছে গিয়ে উইচ ইজ টু মিন ডিফারেন্স বিটুইন টু গ্রুপ ইজ লাইকলি টু লাই। মানে এটা হচ্ছে কি আমার কাইন্ড অফ 95% কনফিডেন্স আছে যে এই ইয়ার মধ্যে কি বলবো লোয়ার ইন্টারভ্যাল এবং আপার ইন্টারভ্যালের মধ্যে ভ্যালুটা থাকবে। আমি শিওরলি বলতে পারছি না কত, বাট এটা এই রেঞ্জের মধ্যে থাকবে সবগুলোর ক্ষেত্রে এরকম, ঠিক আছে। তো আমরা দেখতেছি যে এনসেম্বল ওয়াজ পারফর্ম বেটার দেন মানে ইন্ডিভিজুয়াল মডেল। এই জন্য আমরা ইন্ডিভিজুয়াল মডেলগুলোকে ইউজ না করে একটা কম্বাইন্ড স্ট্যাকড
এনসেম্বল ইউজ করছিলাম আলটিমেটলি। তো এটাই এতটুকু ছিল। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমি মানে অনেক কিছু হয়তো বা বুঝতে পাই নাই ঠিকঠাক মতো। Yet, তোমরা যারা জয়েন করছো, আহ, তোমাদের মেবি লাস্ট উইক চলতেছে। এটা আবার হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে পরে এক সময় শুনতে পারো ভালো মতো, আই গেস বুঝতে পারবো এখন অনেক কিছু না বুঝলেও। তো ধন্যবাদ সবাই, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, কোশ্চেন আছে কোনো বা কোনো রিলেটেড? এটা একটু ডিফিকাল্ট ভাই, বুঝছো, এটা হচ্ছে কি অনেক অনেক দিনের কাজ তো, একদিনের কাজে এখন অনেক ইস্যু আছে। তো তোমার হঠাৎ করে একদিনে আসলে বোঝাটা ডিফিকাল্ট। এটা হলে আমি হলে আমার মাথার উপর দিয়ে যেত। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সময় টাইম করে দেখতে পারো, বা এই রিলেটেড যারা কাজ করো, কম্পোজিট রিলেটেড যারা কাজ নিবা সামনে, কম্পোজিট ছাড়াও অন্যরাও দেখতে পারো, বাট কম্পোজিটরা বিশেষ করে, কারণ আমাদের ভার্সিটির মেবি 50% এর উপর মানুষজন কম্পোজিট নেয়, তাই না? 50% এই গেস। তো এই টুলস গুলো খুবই কাজে দিবে তোমরা যদি কোনো অপটিমাইজেশনের ক্ষেত্রে যেতে চাও। এটাই, কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো আমাকে। ভাই কোশ্চেন, ভাই লাস্টলি ওই যে এলিপ রেশিও বলছিলেন ভাই 2%, ভাই ওইটা যদি আর একটু রিপিট করতেন একবার। হ্যাঁ, এলিট রেশিওটা হচ্ছে কি, দেখো মানে প্রত্যেকটা জেনারেশন, এপক মানে হচ্ছে জেনারেশন, ঠিক আছে? জি ভাই। জেনারেশনে হচ্ছে কি, আমি এখানে বলছি ওরে, এটা আমরা ডাকি হচ্ছে গিয়ে র্যান্ডম হুইল সিলেকশন, ঠিক আছে? র্যান্ডম বা রোলেট হুইল সিলেকশন। রোলেট মেবি খেলছো যারা মানে বাইরে থাকে তারা খেলছে, আমরা দেখছি টিভিতে। পিস্তলের হচ্ছে একটা বন্দুক ঢুকে, সরি গুলি ঢুকে ওটা ঘুরে ঘুরে হচ্ছে গিয়ে মানে বারবার মারে। বাইরে হলে বাইরে হয় না, হলে বের হলে বের হয় না। এই টেকনিকটা কাইন্ড অফ ইউরকম, ঠিক আছে? মানে যখন আমি পপুলেশনটা নিচ্ছে, বোঝা যায় পপুলেশনটা নিচ্ছে 70% এর মধ্যেই নিচ্ছে, ইয়েট এটা একটা রোলেট, মানে হচ্ছে গিয়ে রোলেট হুইলের মতো করে নিতেছে ভ্যালু গুলা, মানে ও নিজের মতো করে নিতেছে, নট লাইক আমি ওরা বলে দিতেছি, ঠিক আছে? তো আমি ওরা এটা বলে দিছি যে 2% আছে, অনেক বেস্ট একটা ভ্যালু আছে 2%। মানে আপার ক্রাউন বলতে হচ্ছে গিয়ে মানে সব থেকে বেস্ট যে ভ্যালু গুলো ওইগুলো আছে হচ্ছে গিয়ে, ওইগুলোর থেকে 2% তুমি সবসময় সব জেনারেশনে নিবা, ঠিক আছে? এমন না ওখানে তোমার তোমার মত চলবে না, ওখানে হচ্ছে কি আমি বলে দিচ্ছি এটা এই ওয়াইজ নিবো সাইড। এটাই আর কি 2% এলিট রেশিওটা ছিল। আই গেস বুঝতে পারছো নাকি? মানে সব আচ্ছা জেনারেশনের মানে কাইন্ড অফ রিচ মানুষের মতো সব জায়গায় থাকবে। 2% আমি রেখে দিচ্ছি অলওয়েজ ওদের, ওদের দ্বারা হচ্ছে গিয়ে বেটার রেজাল্ট আসবে, কথা বোঝা যায়? জি ভাই, আমার 2% থেকেই বেটার রেজাল্টটা পাবো আমি এরকম। হ্যাঁ, মানে 70% তো ইটস ফাইন, বাট আপার 2% রেখা দেওয়াটা বেটার, যেহেতু আমরা রেঞ্জটা থেকে বের হয়ে আসতে চাইছি, একটা আলটিমেট ভ্যালুটা যাচ্ছে ফ্ল্যাট 1%, 0.133। তো এগুলো দিয়ে যদি তুমি যদি টেস্ট করো, তাহলে হচ্ছে এটা মানে একটা এমন একটা ভ্যালু পাবা, যেমন এখানে ভ্যালুটা লেখি নেই, যে ওই ভ্যালুটা হচ্ছে গিয়ে আশেপাশে থাকবে বেস্ট পারফরমেন্সের। মানে এররটা খুবই কম থাকবে, 1%, 2%। আমরা যখন ভ্যালিডেশন করছি, আবার মনে করো এটা তো আসছে ফ্ল্যাট আসার পরে, যে এই একটা কম্বিনেশন আসছে না, এটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা আবার প্রিন্ট করছিলাম। হ্যাঁ, প্রিন্ট করার পরে যে রেজাল্ট আসছে আর আমাদের জেনেটিক অ্যালগরিদম যে রেজাল্টটা দিছে, ওটার সাথে মানে খুবই কম ছিল এরকম, খুবই কম। আমার খেয়াল নাই ঠিক, বাট 5 to 6% এরকম ছিল, মানে খুবই নেগলিজেবল এরকম আসছে। তো এটাই ছিল। ভাই আমাদের পার্টিসিপেন্টদের থেকেও কিছু কোশ্চেন ছিল। তো শুরুর হ্যাঁ, হ্যাঁ, দিকে ভাই আমরা একটা ফর্ম দিছিলাম, ওই জায়গায় আমি যে কোশ্চেনটা ভাই ফার্স্টলি দেখতে পাচ্ছি যে হাউ টু স্টার্ট লার্নিং মেশিন লার্নিং আর কি ভাই, মানে একদম বেসিক কোশ্চেন। হাউ টু স্টার্ট লার্নিং বেসিক। আচ্ছা, মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমি যেটা কাজ করছি সেটা আমি তোমাদের বলি। আমি হচ্ছে গিয়ে কিছু বই পড়ছিলাম শুরুর দিকে। বই পড়ে হচ্ছে কি আর কি মানে বুঝতেছিলাম না, অনেক কিছু বুঝতেছিলাম না। যেমন একটা বই আছে আমার কাছে, আমার কি ইয়া শেয়ার হচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে? না ভাই কারেন্টলি। শেয়ার হচ্ছে না? না ভাই এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটা বই পড়ছিলাম, সেটা তোমাদের সাজেস্ট করি। হচ্ছে যে হ্যান্ডস অন মেশিন লার্নিং উইথ স্কাইকিট লার্নস কেরাস টেনসর ফ্লো, এটা দিয়ে শুরু করতে পারো। এটা হচ্ছে গিয়ে একেবারে মানে বেসিক। আর আস্তে আস্তে হচ্ছে গিয়ে
আরো কিছু মানে আমার মানে বুকস আর টুলস পড়ছি, এগুলা চাইলে আমি তোমার সেন্ড করতে পারি। ওগুলো আমার কাছে আছে আর কি। আর হচ্ছে কিছু ভিডিও দেখছিলাম ইউটিউবে, যেহেতু ভিডিও দেখতেই হবে মাস্ট ইন্ডিয়ান বয়ের কাছে মানে মানুষের কাছ থেকে। একটা মেবি একটা চ্যানেল আছে সুপার কোড নামের, ওই চ্যানেল থেকে দেখছিলাম ভিডিওগুলো। তো মোরলেস এভাবেই শিখা শুরু করছিলাম। আর এখন মানে মেশিন লার্নিংটা এমন লেভেলে চলে গেছে, তুমি আজকে যেটা শিখতেছো এটা আসলে অনেক আগে আউটডেটেড হয়ে গেছে, কথা বুঝছো? বাট ইয়েট তোমার হচ্ছে শিখতে হবে। এটা ওটা না শিখলে আবার সামনে কি আসছে সেটা বোঝা যায় না। যেমন ট্রান্সফার লার্নিং আসতেছে, তারপরে হচ্ছে ফিজিক্স ইনফর্মড নিউরাল নেটওয়ার্ক আসছে আর কি এখন বর্তমান যেসব ট্রেন্ডি। তো তোমরা পাবলিকেশন করতে পারো এখন সব কাজ চলতেছে মেশিন লার্নিং এর উপর। ঠিক আছে, যদি নাও বুঝো জাস্ট পড়ো জিনিসগুলা কি, মানে কিভাবে কাজটা করতেছে এটা পেপারে লেখা থাকে, সব পেপারে। তো দেখতে পারবা মানে বুঝতে পারবা এটা দিয়ে কি হইতেছে। আর কোড করার জিনিসটা পরে আর কি, আগে তুমি দেখো এগুলা কি। মোরলেস এটাই। ভাই নেক্সটে যদি আমি যাই, ভাই মানে এটা ভাই অ্যাকচুয়ালি অ্যান্সার দিয়ে দিছেন যে মেশিন লার্নিং কি বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স কিনা। তো এটা তো স্ট্যাটিস্টিক্স থেকেই ভাই, মানে স্ট্যাটিস্টিক্স জিনিসপত্র তো আমাদের এখন লাগবে। মেশিন লার্নিং হচ্ছে গিয়ে মানে এভরিথিং ইজ ম্যাথমেটিক্যাল, ঠিক আছে। তুমি স্ট্যাটিস্টিকে বলো, পরে হচ্ছে গিয়ে মেশিন লার্নিং বলো। মেশিন লার্নিং এর যেসব আমাদের রিগ্রেশন মডেল গুলো দেখাইলাম, এই প্রত্যেকটার মডেলের হচ্ছে ইকুয়েশন আছে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে। আবার ডিপ লার্নিং এর ক্ষেত্রে হয় কি, এভাবে হয় না। ডিপ লার্নিং এর যে নিউরাল নেটওয়ার্ক গুলো, ওগুলো ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করে আর কি কাজ করে। হ্যাঁ, ম্যাট্রিক্স তো কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল মডেলই বলা যায়। তুমি লেয়ার বাড়াইতে থাকলে বাড়তে থাকবে, কাইন্ড অফ এরকম বোঝা যায়। তো ম্যাথমেটিক্স এর উপর একটু জোর দিলে বেটার হয়, মানে বুঝতে কি হইতেছে আলটিমেট। তোমরা যদি ভিতরে কি বুঝতে চাও এটা মানে, কারণ আলটিমেটলি কি ট্রেন সেট আর ওই টেস্ট সেট যদি আমি ঠিকঠাক করতে চাই না, আমার মানে ভিতরের ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বুঝতে হয় আর কি। কারণ আমি তাহলে মডেল গুলা অ্যাপ্লাই করতেছি কিভাবে, কথা বোঝা যায়। মানে এই মডেলের যদি আমি ফাংশনই না জানি কিভাবে কাজ করতেছে, তাহলে আমি অ্যাপ্লাই করে তো লাভ নেই। মানে মানুষের কাছে শুনে আর আমার মানে আমার কাজে কোনটা লাগতেছে এটার সাথে তো আমার মানে বুঝতে হবে, সমন্বয় করতে হবে, তাই না? মানে সমন্বয়টা ইম্পর্টেন্ট, মানে আমি কি করতে চাই প্লাস এই মেশিন লার্নিং মডেল কি করে। তো এই দুটোর সমন্বয় থাকলে আই গেস বেটার হয়। জি ভাই। ভাই আরেকটা হচ্ছে অনেক বড় কোশ্চেন আছে ভাই, আমি এটা আপনাকে মানে চ্যাট বক্সে ভাই দিয়ে দিচ্ছি আর কি। ও আসলে কি বলতে চাইছে আমিও বুঝতেছি না ভাই। ভাই এই যে ভাই কোশ্চেনটা কি পাওয়া গেছে ভাই? পাওয়া গেছে, আমি আরেকবার রিডিং করছি কারণ আচ্ছা আচ্ছা। আহ, আসলে কি মানে এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলতে পারবো হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল শিফটও শুরু হয়ে গেছে, আবার হচ্ছে গিয়ে ডাটা ড্রিভেন এত তাড়াতাড়ি শেষ হবে না, কথা বুঝছো? আম, এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না। আর ট্রান্সফার লার্নিং যদি বলতে চাও যে মানে অন্য ধরনের আর্কিটেকচারে চলে যাচ্ছে নাকি, আমি যতটুকু বুঝতে পারি যে ট্রান্সফর্মার আর্কিটেকচার বলতে তুমি যেটা বোঝাইতেছো এটা কি ট্রান্সফার লার্নিং নাকি আমি শিওর না। বাট আমি যতটুকু বুঝতে পারতেছি যে ডাটা ড্রিভেন কাইন্ড অফ শেষ হয়ে যাচ্ছে কিনা। আমার মতে না, শেষ হয়ে যাচ্ছে না। আর একটু ক্লিয়ার করে বললে ভালো হয়। বাট ইয়ে, যেটা কাজ হচ্ছে এখন ডাটা ড্রিভেন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, এটা আরো ইনক্রিজ হবে। সব প্রসেস কিন্তু আমাদের এআই এর আন্ডারে নিয়ে আসা হয় নাই আপাতত, মানে এখন পর্যন্ত। তো সব ধরনের সিস্টেম যতক্ষণ পর্যন্ত না এআই এর আন্ডারে চলে না আসবে এরকম চলতে থাকবে। যেরকম সাপোজ আমি যে প্রিন্ট করছি, এসএলএ প্রিন্ট করছি, এটা কিন্তু আমরা করছি কিভাবে মানে, এটা কিন্তু একটা মানে ক্লোজড লুপ না, ওপেন লুপ সিস্টেম ছিল। ক্লোজড লুপ কি হইতো, যে আমার সাথে একটা এভাবে
তো এরকম সব প্রসেস আগে ultimately যখন না হবে আহ, এটা কোশ্চেন আমি বুঝিনি। ভাই নেক্সট যদি কোশ্চেনে যাই, আরেকটা কোশ্চেন বলছে তো আমি হাউ আর ভাই কি একটু কেটে কেটে আসতেছে। জি ভাই, আহ, আপ- আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ভাই? বলতে পারেন, এখন বলতে পারেন। হ্যালো, জি ভাই, ভাই চ্যাট বক্সে, শোনা যাচ্ছে? ও আচ্ছা, চ্যাট ভাই বক্সে চ্যাট, লিখে দিব। জি ভাই। ভাই কোশ্চেনটা চ্যাট বক্সে দেওয়া হয়েছে ভাই, ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যান্সার দিতেছি, চ্যাট বক্সে অ্যান্সার দিতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। ভাই এই যে আরেকটা কোশ্চেন আসছে, ভাই এটা মেবি প্র্যাকটিক্যাল আপনি, অ্যাপ্লিকেশন, এটা বলছিলাম না। জি ভাই এটা মেবি আপনি অ্যান্সার দিয়ে আচ্ছা ফেলছেন ভাই।